ওকে, শুরু করে দিব? বলবো এখন? জি ভাই, আমরা লাইভে আছি, শুরু করা যাবে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব ইর্তিজা। আজকে আমাদের মেইন টপিক হলো গিয়ে আমরা কিভাবে একটা পেশেন্ট উইথ অ্যাজমা সেটা ম্যানেজ করতে পারি। আমরা কম বেশি সবাই হলো গিয়ে আউটডোর পেশেন্ট কিংবা ইনডোর পেশেন্টে অ্যাজমা পেশেন্টটা পেয়ে থাকি। তো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, সাধারণত আমরা যে টার্মটা ইউজ করি যে শর্টনেস অফ ব্রেথ, এটা মানে হলো পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা চিন্তা করি কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আগে চিন্তা করি। যেমন ধরেন যে একটা ফার্স্টে আমরা পেশেন্ট যদি আমার কাছে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আসে, তো আমাদের মাথাতে ১ম ডায়াগনোসিস চিন্তা হয় হলো গিয়ে ইট কুড বি অ্যাজমা। And the second diagnosis is if the patient is in older age and there is a history of smoking, that it could be COPD. Number third, it could be heart failure. Number four, it could be pulmonary embolism. Number five, it could be hyperventilation syndrome. আহ, এই পাঁচটার মধ্যে সবচেয়ে কমন যে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো একটা ডিজিজ, সেটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যালি এবং হলো গিয়ে ইমিডিয়েটলি। কারণ হলো গিয়ে যদি না আপনি ইমিডিয়েট ডায়াগনোসিস করতে না পারেন, আপনি ওনাকে ট্রিটমেন্ট করতে পারবেন না। তো একটা পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা বইয়ে বলা আছে যে আপনি পেশেন্টকে হিস্ট্রি দেখে ডায়াগনোসিস করতে পারেন। প্রথমে কি থাকবে, একটা পেশেন্ট যদি হয় তার হিস্ট্রি থাকবে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়েছে তার চাইল্ডহুড থেকে। Number two, there will be a seasonal variation. Number three, there will be a family history. Number four, there will be allergic history. Number five, there is a diurnal variation. That means পেশেন্ট আপনাকে বলবে যে আমার শ্বাসকষ্ট সকালে থাকে না, তো রাত্রেবেলা দিন আগে যত আগায় আপনার শ্বাসকষ্ট তত বাড়তে থাকে। এখন এগুলো শোনার পরে আমি যদি একটা পেশেন্টকে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা ডায়াগনোসিস করে ফেলি, তা তো হলো। আর যদি কোনো কারণে আপনি মনে করেন যে না, আপনি হলো এই পেশেন্টটাকে আরো ভালোভাবে ডায়াগনোসিস করতে চান অথবা ক্লিনিক্যালি আপনি আপনার ইনভেস্টিগেশন করতে চান, সেক্ষেত্রে বইয়ে কিছু ইনভেস্টিগেশন কথা বলা আছে। যেমন সবচেয়ে কমন যে ইনভেস্টিগেশনটা আমরা বলে থাকি সেটাকে আমরা বলি হলো স্পাইরোমেট্রি। তো আমরা সবাই জানি যে দুইটা টার্ম আমরা কমনলি ইউজ করি, একটা হলো গিয়ে এফভিসি, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, another one is FEV1, forced expiratory volume in first second. তো আমরা প্রথমে বুঝবো যে আসলে কি বোঝাচ্ছে। মনে করেন যে একটা পেশেন্ট যদি নর্মাল কন্ডিশনে ১০০% বাতাস যদি ইন্সপায়ার করে, তার মধ্যে থেকে যদি অ্যাটলিস্ট 70% বাতাস প্রথম সেকেন্ডে বের হয়ে যায়, সেটা নর্মাল। আর যদি কোনো কারণে সেই বাতাসের লেস দেন 70% যদি আটকা পড়ে অথবা তার চেয়ে কম বের না হয়, দ্যাট মিনস দ্য FEV1 অ্যান্ড FVC রেশিও 70% এর কম, তাহলে সেটাকে আমরা বলবো একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এবং অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মধ্যে সবচেয়ে কমনলি হলো অ্যাজমা। এখন আপনারা কোশ্চেন করতে পারেন অনেকে যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মধ্যে তো সিওপিডিও ছিল, আমি তাহলে সিওপিডি কেন বললাম না? ওকে, আপনি আরো কনফার্ম হন। যদি আপনার মনে করেন যে না, আমি এটা স্পাইরোমেট্রি করে আমি আমি হলো গিয়ে সন্তুষ্ট না, দেন আপনি হলো গিয়ে পেশেন্টকে স্পাইরোমেট্রি করার পরে আপনার যে ফলাফলটা আসতেছে, এরপরে পেশেন্টকে আপনি নেবুলাইজেশন করেন বাই হলো গিয়ে উইন্ডেল প্লাস, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ ইপ্রাটোপিয়াম ব্রোমাইড অ্যান্ড সালবিউটামল, দ্যাট ইজ বেটা টু অ্যাগনিস্ট। অথবা পেশেন্টকে আপনি হাইড্রোকর্টিসন দেন। যদি হাইড্রোকর্টিসন এবং এটা কিংবা নেবুলাইজেশন করার পরে পেশেন্টের যদি আগের FEV1 FVC রেশিও থেকে যদি 12% ইনক্রিজ করে, এটা আপনাকে একটা ক্লু দিবে দ্যাট ইজ অ্যাজমা। ধরেন যে আপনার পেশেন্ট আপনার শ্বাসকষ্ট নিয়ে আসছে, এই মুহূর্তে আপনার FEV1 FVC রেশিও হলো গিয়ে 61%, এবং আপনার নেবুলাইজেশন অথবা হাইড্রোকর্টিসন দেওয়ার পরে এটা যদি 61 থেকে বেড়ে 12% বেড়ে 73% হয়, ইট সাজেস্টিভ অফ অ্যাজমা। এটা আমাদের মেইন যেটা। এছাড়াও অনেক সময় বইয়ে বলা আছে যে কিছু পেশেন্টের ক্ষেত্রে স্পাইরোমেট্রি টেস্ট নরমাল থাকবে। সেই ক্ষেত্রে বইয়ে কিছু স্পেশাল টেস্টের কথা বলা হয়েছে। এই স্পেশাল টেস্টের মধ্যে ১ম নাম্বারটা যেটা বলা হয় AHR, এটার নামটা হলো এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভিটি। এরপরে একটা টেস্ট নতুন আগে যেটা আসছে সেটাকে বলা হয় FeNO। এটা পুরো টার্মটা হলো ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ নাইট্রিক অক্সাইড। ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ নাইট্রিক অক্সাইড টেস্ট যত বেশি বাড়বে, এটা ইন্ডিকেট করবে অ্যাজমার সিভিয়ারিটি। কিন্তু এটা একটা গুড সাইন হলো FEV1, গুড সাইন হলো FeNO যত বেশি বাড়বে, ইট ইন্ডিকেট দ্য অ্যাজমা ইজ গুড কন্ট্রোল বাই ইনহেলড অর ওরাল গ্লুকোকর্টিকয়েড। Number three investigation is skin prick test, then serum IgE level, and others এর মধ্যে চেস্ট এক্সরে, এক্সেট্রা। সো আমি আমার পেশেন্টের ডায়াগনোসিস করলাম অ্যাজমা।
এখন আমরা হলো কিছুদিন পর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিব কিংবা ধরেন 5th ইয়ারের স্টুডেন্ট থাকবে। তো আমাদেরকে বলে যে ডেভিডসন ইজ দ্য মাদার অফ মেডিসিন। তো আমি প্রথমে একটু দুভাগে ভাগ করি। আমি প্রথমে অ্যাজমাটাকে ম্যানেজমেন্ট করব অ্যাকর্ডিং টু ডেভিডসন, দেন আলোচনা করব অ্যাকর্ডিং টু জিনা গাইডলাইন, দ্যাট ইজ গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা। ওকে, অ্যাকর্ডিং টু ডেভিডসন, দ্য অ্যাজমা ম্যানেজমেন্ট ইজ বেসড অন 5 স্টেপস। আমরা সবাই জানি এটাকে আমরা বলি কি স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন ম্যানেজমেন্ট বলি। ওকে, তাহলে আমরা এখন ম্যানেজমেন্টে চলে যাই। তো অ্যাকর্ডিং টু ডেভিডসন 24th এডিশন, আমাদের যে প্রথম স্টেপটাকে বলা হয় রেগুলার প্রিভেন্টর থেরাপি। তো আমি হলো পেশেন্টকে, যদি আমার কাছে একটা অ্যাজমা পেশেন্ট আসলো, আমি ডায়াগনোসিস করলাম, আমি প্রথমেই পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করব ইনহেলড কর্টিকোস্টেরয়েড দিয়ে। ইনহেল কর্টিকোস্টেরয়েডের মধ্যে সবচেয়ে কমনলি ইউজড কর্টিকোস্টেরয়েডের মধ্যে আছে ডেক্লোমেটাসন ডাইপ্রোপিওনেট, অ্যানাদার ওয়ান ইজ বুডেসোনাইট। অ্যান্ড প্রাইমারি স্টেজে আপনি যখন ইনহেল গ্লুকোকর্টিকয়েড শুরু করবেন, সেটা ডেইলি রিকোয়ারমেন্ট হলো গিয়ে 400 মাইক্রোগ্রাম। এখন বাজারে বেক্লোমেটাসনের যে প্রিপারেশনটা আছে এটা পাওয়া যায় 100 মাইক্রোগ্রাম অথবা 250 মাইক্রোগ্রাম। তাহলে আপনার যদি পার পাফে যদি 100 মাইক্রোগ্রাম কিংবা 250 মাইক্রোগ্রাম যদি ডোজ থাকে, আর আপনার রিকোয়ারমেন্ট যদি 400 হয়, তাহলে আপনি যদি 250 মাইক্রোগ্রামের একটা ইনহেলার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ডেইলি পাফ লাগবে 2টা। তাহলে আপনি পেশেন্টকে বলবেন ইট কুড বি 1 পাফ 12 আওয়ারলি অথবা 2 পাফ এট মর্নিং। আর আপনি যদি বেক্লোমিটাসনের 100 মাইক্রোগ্রামের প্রিপারেশনটা ইউজ করেন, তাহলে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট হলো কি 4 পাফ। দ্যাট মিনস আপনার পেশেন্টকে আপনি যখন অর্ডার দিবেন, লিখবেন হলো গিয়ে 1 পাফ 6 আওয়ারলি অথবা হলো 2 পাফ 12 আওয়ারলি। আর বেক্লোমেটাসন ছাড়াও আরেকটা ভালো ড্রাগ আছে, সেটা হলো বুডেসোনাইড। বুডেসোনাইডটার প্রিপারেশন থাকে 200 মাইক্রোগ্রাম। তাহলে আপনি যদি এটা ইউজ করেন, তাহলে আপনার রিকোয়ারমেন্ট থাকবে হলো 2 পাফ এট মর্নিং অথবা 1 পাফ 12 আওয়ারলি। ওকে, এটা হলো আমার স্টেপ 1। এটা আমি হলো অনলি রেগুলার প্রিভেন্টর থেরাপি। নাম্বার 2 হলো পেশেন্টকে আপনি যদি ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়ার পরও পেশেন্টের কোনো প্রকার রেসপন্স না করে, দেন ইউ হ্যাভ টু অ্যাড এ সেকেন্ড ড্রাগ, অ্যান্ড দ্য সেকেন্ড ড্রাগ ইজ কল্ড লাবা, দ্যাট ইজ লং অ্যাক্টিং B2 অ্যাগনিস্ট। লং অ্যাক্টিং B2 অ্যাগনিস্টের মধ্যে 3টা ড্রাগ বাংলাদেশে অ্যাভেলেবল আছে। একটা হলো সালমেটরল, ফরমেটরল অ্যান্ড ভিলান্টেরল। সবচেয়ে কমন কম্বিনেশন যেটা আমরা বাংলাদেশে ইউজ করি, সেটা হলো কম্বিনেশন অফ সালমেটরল অ্যান্ড ফ্লুটিকাসন। এর মধ্যে সালমেটরল হলো লং অ্যাক্টিং B2 অ্যাগনিস্ট অ্যান্ড ফ্লুটিকাসন ইনহেল কর্টিকোস্টেরয়েড। এর প্রিপারেশনটা হলো গিয়ে এর মধ্যে সালমেটরল থাকবে 25 মাইক্রোগ্রাম অ্যান্ড ফ্লুটিকাসন থাকবে 250 মাইক্রোগ্রাম। এটা একটা প্রিপারেশন। এছাড়াও এটা আমরা অর্ডার যখন দিই আমরা লিখি 25/250। এছাড়াও আরো দুটি প্রিপারেশন পাওয়া যায়, একটা হলো 50/250, অ্যানাদার ওয়ান ইজ 50/500। তাহলে আপনার যদি পেশেন্টের যদি রিকোয়ারমেন্ট যদি 400 মাইক্রোগ্রাম হয়ে থাকে, আর আপনি যদি 250 মাইক্রোগ্রামের প্রিপারেশন ইউজ করেন, তাহলে আপনার ডোজ হবে 1 পাফ 12 আওয়ারলি। আর আপনি যদি পেশেন্টকে যদি 500 মাইক্রোগ্রামের প্রিপারেশন ইউজ করেন, তাহলে 1 পাফ ইজ এনাফ। সেকেন্ড কম্বিনেশন ইজ দ্য কম্বিনেশন অফ ফরমেটরল অ্যান্ড ফ্লুটিকাসন। ফরমেটরল আর ফ্লুটিকাসনের কম্বিনেশনের মধ্যে ফরমেটরল থাকবে হলো 5 মাইক্রোগ্রাম অর 10 মাইক্রোগ্রাম অ্যান্ড ফ্লুটিকাসন ইজ 250 মাইক্রোগ্রাম। এটাও আপনি যদি ইউজ করেন সেম ভাবে প্রিপারেশন। আর সবচেয়ে একটা ভালো কম্বিনেশন যেটা হলো আমরা বাজারে সবচেয়ে কমনলি ইউজ করি, এটা হলো কম্বিনেশন অফ ফরমেটরল অ্যান্ড হলো বুডেসোনাইড। মনে রাখতে হবে যে এই বুডেসোনাইডটাই একমাত্র ইনহেল কর্টিকোস্টেরয়েড দ্যাট হ্যাভ দ্য পোটেন্সি সেম অ্যাজ ওরাল কর্টিকোস্টেরয়েড। তো পেশেন্টকে আমি যদি মনে করি যে না, আমি পেশেন্টকে একটা সময় ওরাল স্টেরয়েড দিতে চাই না, তাহলে ইউ ক্যান স্টার্ট দ্য বুডেসোনাইড ফ্রম দ্য আর্লি স্টেপ। তো আপনি যদি পেশেন্টকে ফরমেটরল বুডেসোনাইডের প্রিপারেশন দেন, সেটা হলো 2টা কম্বিনেশনে পাওয়া যায়। একটা হলো গিয়ে 6/100 আর একটা 6/200। সেম ভাবে এখানে 6 হলো গিয়ে ফরমেটরল আর 100টা হলো 100 আর 200টাও হলো গিয়ে আপনার বুডেসোনাইড। সো এখন পর্যন্ত আমার স্টেপ 2 তে আছি, যেখানে আমার রিকোয়ারমেন্ট এখন পর্যন্ত 400 মাইক্রোগ্রাম। ওকে, এখন পেশেন্টকে আপনি যখন স্টেপ 2 থেকে যখন স্টেপ 3 তে যখন আগাবেন, তখন আপনার কিছু সিম্পটম দেখতে হবে। এখন পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি কি দেখবেন আসলে? প্রথমটা দেখবো আমরা পেশেন্টের ডে টাইম সিম্পটমস, যে আপনার এই ড্রাগ ইউজ করার পরও পেশেন্টের সকালে কোনো সমস্যা হচ্ছে কিনা। 2 নাম্বারটা হল নকটার্নাল সিম্পটমস অর নকটার্নাল অ্যাওয়েকিং, দ্যাট মিনস পেশেন্ট অন ট্রিটমেন্টে থাকা অবস্থায় পেশেন্ট রাতে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, কিংবা রাত্রেবেলা সে শ্বাসকষ্ট থেকে উঠে যাচ্ছে কিনা। নাম্বার 3, পেশেন্টের এক্সারবেশন। এক্সারবেশন মানে হলো পেশেন্টের শ্বাসকষ্ট এতটাই হয়েছিল
পেশেন্টকে নেবুলাইজেশন নেওয়া লাগছে কিংবা ইনজেক্টেবল কোনো ড্রাগ নেওয়া লাগছে। নাম্বার 3, তার লিমিটেশন অফ অ্যাক্টিভিটি, তার মানে হলো ইনহেল কর্টিকোস্টেরয়েড অথবা লং অ্যাক্টিং B2 অ্যাগনিস্ট নেওয়া অবস্থায় সে কোনো কাজকর্ম করলে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আর নাম্বার 4, পেশেন্টের হলো গিয়ে যে আমরা বললাম যে পিক এক্সপায়ার্ড যে FEV1 FVC রেশিও, এটা আগে যা ছিল এখন তাই আছে, তার মানে এটা ইমপ্রুভ করেনি। তাহলে এগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আই শুড ইনক্রিজ দ্য ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড ফ্রম 400 টু 800। মনে রাখতে হবে যে আমি যখন 800 ডোজ ইনক্রিজ করব এর সাথে সাথে লাভার ডোজ ইনক্রিজ হবে, যদিও কোনো রেসপন্স না করুক। তাহলে আমরা কি ছিল, তাহলে স্টেপ 3 প্রথম স্টেপটা হলো গিয়ে ইনক্রিজ দ্য ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড ফ্রম 400 টু 800। সেম ভাবে পেশেন্টের যদি ইনহেল কর্টিকোস্টেরয়েড যদি 800 মাইক্রোগ্রাম দেওয়ার পরে পেশেন্ট আপনাকে বলে যে না আমার রেসপন্স করেছে কিন্তু আমার অ্যাডিকুয়েট রেসপন্স না, তাহলে স্টেপ 3 তে আপনি 800 মাইক্রোগ্রাম পর্যন্ত ডোজ ইনক্রিজ করলেন, সাথে একটা ওরাল ড্রাগ অ্যাড হবে। এই ওরাল ড্রাগটার মধ্যে আছে হলো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা স্লো রিলিজ থিওফাইলিন গ্রুপ। এর মধ্যে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে যেটা সবচেয়ে কমনলি আমরা ইউজ করি সেটা হলো মন্টেলুকাস্ট, সেটা হলো 10 মিলিগ্রাম এট নাইট। আর আপনি যদি মনে করেন যে না আমি মন্টেলুকাস দিতে চাই না, আমি অন্য ড্রাগ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আছে হলো স্লো রিলিজ থিওফাইলিন গ্রুপ। এর মধ্যে কমনলি ইউজ করে হলো থিওফাইলিন অর ডক্সোফাইলিন। আপনি যদি থিওফাইলিন গ্রুপ ইউজ করেন তাহলে সেটা হলো 200 অর 300 মিলিগ্রাম 12 আওয়ারলি। আর আপনি যদি ডক্সোফাইলিন ইউজ করেন সেক্ষেত্রে 400 মিলিগ্রাম হাফ 0 হাফ অথবা 200 মিলিগ্রাম 101। এত কিছু আমার এখন স্টেপ 3 শেষ হলো। যদি স্টেপ 3 তে আমি এরকম পাওয়ার দেওয়ার পরেও পেশেন্টকে যদি অ্যাডিকুয়েট ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আই শুড গো ফর দ্য স্টেপ 4। ওকে, তাহলে স্টেপ 4 এ আপনি যখন শুরু করবেন তাহলে স্টেপ 4 এর প্রথম কথাটাই হলো আই হ্যাভ টু ইনক্রিজ দ্য ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড ফ্রম 800 মাইক্রোগ্রাম টু 2000 মাইক্রোগ্রাম। সাথে আরো ড্রাগ অ্যাড হবে। এর মধ্যে প্রথম ড্রাগটা হলো গিয়ে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। 2 নম্বর ড্রাগটা হলো সবচেয়ে নতুন ড্রাগ লং অ্যাক্টিং মাস্কুলিনিং এজেন্ট, and the third drug is it could be either slow release theophylline group or হলো beta 2 agonist। মনে রাখতে হবে আপনি যখন স্টেপ 3 শেষ করে আসবেন আপনি আইদার লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট ইউজ করবেন অর থিওফাইলিন গ্রুপ ইউজ করবেন, কিন্তু এখানে আপনাকে সবগুলো ইউজ করতে হচ্ছে। তাহলে আপনার যদি ডেইলি রিকোয়ারমেন্ট যদি 2000 মাইক্রোগ্রাম পার ডে হয় এবং আপনি যদি একটা কম্বিনেশন ইউজ করেন সেই কম্বিনেশনটা যদি হয় কম্বিনেশন অফ সালমেটারল এন্ড ফ্লুটিকাসন এবং সেটা যদি প্রিপারেশনটা হয় 250 বাই 25, দ্যাট মিন্স 250 মাইক্রোগ্রাম পার পাফ, তাহলে 2000 মাইক্রোগ্রাম পার ডে পাফ প্রিপারেশন নেওয়ার জন্য আপনার ডেইলি দরকার হবে 8টা চাপ। তাহলে 8টা চাপকে আপনি কিভাবে কিভাবে অর্ডার দিবেন? তো লিখতে পারেন যে 2 পাফ 6 আওয়ারলি অথবা হলো গিয়ে 4 পাফ 12 আওয়ারলি। আর সেম ভাবে আপনি যদি পেশেন্টকে যদি মনে করেন যে না আমি পেশেন্টকে এবার আমি দিতে চাই ওরাল স্টেরয়েড স্প্রেডিং এজেন্ট দ্যাট ইজ সিম্বায়ন, দ্যাট মিন্স বুডেসোনেট দিতে চাই, তাহলে বুডেসোনেটের প্রিপারেশন ছিল হলো 6/200। তাহলে 6/200 এর মধ্যে 200 পার পাফে, তাহলে আপনার যদি 2000 মাইক্রোগ্রাম পার ডে হয় তাহলে আপনার টোটাল পাফ লাগতেছে হলো গিয়ে 10টা পাফ। তো 10টা পাফকে আপনি কিভাবে ডিফারেন্ট পার্থক্য করবেন? তাহলে করতে পারেন যে 5 পাফ এট মর্নিং 5 পাফ এট নাইট, অথবা আমাদের একটা আমরা ইউজ করি 3 পাফ 8 আওয়ারলি সাথে 1 পাফ অ্যাকর্ডিং পেশেন্ট চয়েস, সে যখন ইচ্ছে নিতে পারে। অ্যানাদার সেকেন্ড লাইন ড্রাগ আমাদের যেটা অ্যাড হবে সেটা হলো লং অ্যাক্টিং মাস্কুলিনিং এজেন্ট। লং অ্যাক্টিং মাস্কুলিনিং এজেন্টের মধ্যে বাংলাদেশে কমনলি 3টা প্রিপারেশন পাওয়া যায়। এর মধ্যে প্রথম প্রিপারেশনটা হলো গিয়ে টায়োট্রোপিয়াম, সেকেন্ডটা হলো গিয়ে গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ ওমেক্লিনিডিয়াম। আপনি যদি পেশেন্টকে মনে করেন যে আপনি টায়োট্রোপিয়াম ব্রোমাইড ইউজ করতে চান তাহলে টায়োট্রোপিয়াম ব্রোমাইডটার ডোজ হলো গিয়ে 18 মাইক্রোগ্রাম অনলি এট নাইট। আর যদি মনে করেন যে না আমি টায়োট্রোপিয়াম দিব না, আমি নতুন জেনারেশন ড্রাগ দিব, দ্যাট ইজ সেকেন্ড জেনারেশন লামা মাস্কুলিনিং এজেন্ট, ইট ইজ কল্ড গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড। গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড আবার বাংলাদেশে 3টা প্রিপারেশনে পাওয়া যায়। এর মধ্যে প্রথম প্রিপারেশনটা হলো গিয়ে গ্লাইকোপাইরোনিয়াম সিঙ্গেল ডোজ দ্যাট ইজ 50 মাইক্রোগ্রাম এন্ড ইট কুড বি ইউজড অ্যাজ এ 12 আওয়ারলি ডোজ। আপনি মনে করলেন যে না আমি হলো গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইডটাকে সিঙ্গেল ইউজ করব না, আমি এটাকে কম্বিনেশন ইউজ করতে চাই, তাহলে মনে রাখেন গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড ক্যান বি অলসো ফাউন্ড in combination with formoterol and budesonide. That means it is the combination of long-acting B2 agonist, inhale corticosteroid and LAMA, মানে একটা ইনহেলারের মধ্যে 3টা প্রিপারেশন পাচ্ছেন।
এটা কমনলি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল আছে। আর সেকেন্ড প্রিপারেশন মধ্যে আরেকটা আছে যে কম্বিনেশন অফ লাভা এন্ড লামা। এটা এর মধ্যে আছে গ্লাইকোপাইরোনিয়াম ব্রোমাইড এন্ড ফরমেটরল। মনে রাখবেন যে লং অ্যাক্টিং মাস্কারিনিং এজেন্ট আর লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট লাভা এবং লামা, এটা যে কম্বিনেশনটা এটা আমরা কমনলি ইউজ করি ফর সিওপিডি, যেখানে আমার ইনহেল কর্টিকোস্টেরয়েডের মানে রিকোয়ারমেন্ট খুব লেস। কিন্তু মনে রাখতে হবে যে আমি যদি ফর দ্য ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা করতে চাই, অবশ্যই আপনাকে ইনহেল কর্টিকোস্টেরয়েড অ্যাড করতে হবে। তাহলে আমার জন্য এখানে সুইটেবল ইনহেলারটা হলো কম্বিনেশন অফ লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, inhale corticosteroid and হলো long acting muscarinic agent, that is the combination of formoterol, budesonide and glycopyrronium bromide. And the last third generation long acting muscarinic agent is umeclidinium. এটা বাজারে রিসেন্টলি আসছে এবং এটারও দুইটা প্রিপারেশন পাওয়া যায়। এর মধ্যে একটা প্রিপারেশনটা পাওয়া যায় হলো ইন কম্বিনেশন উইথ ভিলান্ডেরল, দ্যাট ইজ হলো গিয়ে ভিলান্ডেরল ইজ থার্ড জেনারেশন লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, দ্যাট মিনস অ্যানাদার লাভা এন্ড লামা কম্বিনেশন। দ্যাট ইজ এখানে লাভাটা হলো থার্ড জেনারেশন ভিলান্ডেরল এন্ড লামাটা হলো থার্ড জেনারেশন লং অ্যাক্টিং মাস্কারিনিক এজেন্ট, দ্যাট ইজ উমেক্লিনিডিয়াম। আপনি মনে করলেন যে না এটা তো ড্রাগ অফ চয়েস ফর সিওপিডি, আপনি চাচ্ছেন যে এমন একটা কম্বিনেশন ইউজ করবেন যেখানে উমেক্লিনিডিয়ামও থাকবে, সাথে পেশেন্টের হলো গিয়ে লাভাও থাকবে, আইসিইউ থাকবে। হ্যাঁ, এটা বাংলাদেশে অ্যাভেলেবল। এই প্রিপারেশনটার মধ্যে পাওয়া যায় হলো গিয়ে ভিলান্টেরল, সাথে ফ্লুটিকাসন, সাথে ইউমেক্লিনিডিয়াম। এটা বাংলাদেশে খুবই অ্যাভেলেবল, এটা আমরা কমনলি ইউজ করে থাকি এবং এটা প্রিপারেশনের আউটকামটা বেশ ভালো। এর মধ্যে লাভা, আইসলামা তিনটে আছে। এখন এত কিছু করার পরও আপনার পেশেন্টকে দেখলেন যে আপনি স্টেপ 4 চলে গেছেন। স্টেপ 4 যাওয়ার পরে দেখলেন যে না, পেশেন্টের এখনো ওয়েল কন্ট্রোল ব্রঙ্কিয়াল অ্যাজমা না, তাহলে ইউ শুড গো ফর দ্য স্টেপ 5। তো স্টেপ 5টা আমরা সবাই জানি, এটাকে আমরা সাধারণত বলে থাকি ওরাল অর মানে ফ্রিকোয়েন্ট অর কন্টিনিউয়াস ইউজ অফ ওরাল স্টেরয়েড। তাহলে আমাদের সবচেয়ে পছন্দের ওরাল স্টেরয়েডের মধ্যে আছে কর্টিকোস্টেরয়েডের মধ্যে আছে প্রেডনিসোলন। এখন মনে রাখবেন যে আপনি একটা পেশেন্টকে কখন স্টেপ 4 থেকে স্টেপ 5 এ যাবেন, আপনার তো প্রিপারেশন নেওয়া লাগবে। তো মনে রাখবেন 3টা কথা মনে রাখবেন। প্রথম কন্ডিশনটা হলো পেশেন্ট আপনাকে বলবে যে আমার শ্বাসকষ্ট সকালে শুরু হচ্ছে এবং সেটা কন্ট্রোল হতে হতে দিনের মাঝখান চলে যাচ্ছে, অর্ধেক দিন শেষ শ্বাসকষ্টতে। 3 নাম্বারটাও হলো গিয়ে পেশেন্টের FEV1 এবং FVC রেশিও দিনকে দিন হলো কমতেছে। প্রথম দিন হলো গিয়ে 70, পরের দিন 68, পরের দিন 65, মানে পেশেন্ট ইনহেলার নেওয়া অবস্থাতেও পেশেন্টের পিক এক্সপায়ারি মানে পেশেন্টের FEV1 FVC রেশিও কমে যাচ্ছে। নাম্বার 3, পেশেন্ট আপনাকে বলবে যে পেশেন্টের এখন মানে ব্রেথলেসনেসটাকে কন্ট্রোল করার জন্য নেবুলাইজেশন নেওয়া লাগতেছে। তাহলে এই 3টা কন্ডিশনের মধ্যে যদি যেকোনো একটা সিম্পটম আপনার মিলে যায়, ইউ শুড গো ফর দ্য ওরাল স্টেরয়েড। তো ওরাল স্টেরয়েডের একটা সুন্দর নাম বলা হয়, এটাকে বলা হয় রেস্কিউ থেরাপি। এর মধ্যে ডোজটা হবে প্রেডনিসোলন, এটা বাজারে পাওয়া যায় ট্যাবলেট কর্টান নামে পাওয়া যায়। এটা হলো 20 মিলিগ্রাম পাওয়া যায় আর 10 মিলিগ্রাম পাওয়া যায়। তো আমরা যেটা ইউজ করি, আমরা হলো গিয়ে 40 মিলিগ্রাম পার ডে ইউজ করব ফর 5 ডেজ। অ্যাকর্ডিং টু ডেভিডসন ওরা বলছে যে সবচেয়ে ভালো হয় যে যদি 40 মিলিগ্রাম আপনি সকালে ইউজ করেন। কিন্তু আমরা হলো গিয়ে আমাদের মানে অ্যাকর্ডিং টু বাংলাদেশ পেশেন্টের হলো গিয়ে সিম্পটম ইমপ্রুভ করার জন্য আমরা এটাকে ডিভাইডেড ডোজে দিই। তাহলে আমরা হলো সকালে দিব 20 মিলিগ্রাম, দুপুর দিব 20 মিলিগ্রাম, রাত্রে দিব না। তাহলে অর্ডারটা কিভাবে লিখবো? ট্যাবলেট কর্টান 20 মিলিগ্রাম 1 + 1 + 0 ফর 5 ডেজ। এখন আমি এত কিছু করলাম, তারপরও পেশেন্টের অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? তখন আপনার কিছু ক্রাইটেরিয়া খুঁজতে হবে। যেমন ধরেন একটা টার্ম ইউজ করি আমরা, লেট অনসেট ব্রঙ্কিয়াল অ্যাজমা, that is previously known as Churg-Strauss syndrome, that is called when eosinophilic granulomatosis with polyangiitis, মানে ডিউ টু ভাস্কুলাইটিস অ্যাজমা ডেভেলপ করছে। এটা একটা খুবই মেডিকেল টার্ম। আমরা আরেকটা টার্ম ইউজ করি ABPA, allergic bronchopulmonary aspergillosis, it can also aggravate asthma. And the number 3 is IgE, elevated atopic asthma. তাহলে মনে রাখতে হবে যে আমার এই 3টা ক্ষেত্রে আমার স্টেপ 5 ম্যানেজমেন্ট দেওয়ার পরও অ্যাজমা কন্ট্রোল নাও হতে পারে। সেই ক্ষেত্রে বইয়ে একটা ওষুধের কথা বলছে, সেটা হলো অমালিজুমাব। অমালিজুমাব এই 3 ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। তো আপনি যদি অমালিজুমাব ইউজ করেন, সেই ক্ষেত্রে অমালিজুমাবের ডোজটা হবে ইনজেকশন অমালিজুমাব 150 মিলিগ্রাম এভরি 2 উইকলি ফর 6 মান্থস। ওকে। আর মনে রাখতে হবে যে যদি অমালিজুমাব দেওয়ার পরও আপনার পেশেন্টের ইমপ্রুভ করতেছে না, সেক্ষেত্রে ইউ সার্চ ফর দ্য আদার কজেস। যেমন ধরেন যে আমি একটা টার্ম বললাম ABPA, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এইখানে আপনার অ্যাজমা থাকবে, সাথে ব্রঙ্কিটিস থাকবে।
সেই ক্ষেত্রে আপনাকে একটা সেকেন্ডারি অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে ফর দ্য প্রিভেনশন অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর যদি এরকম হয় যে আইজি ইলেভেটেড অ্যাজমা, সেখানে অমালজনিত কাজ করবে, সাথে আপনাকে একটা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল অ্যাড করতে হবে। আর পেশেন্টের যদি হয় যে যেটা হলো ভাস্কুলাইটিস অ্যাজমা, সেক্ষেত্রে স্টেরয়েড ইজ এনাফ। ওকে, এখন আপনি একটা পেশেন্টকে যখন অ্যাজমা ডায়াগনোসিস করে ফেললেন, ম্যানেজমেন্ট করে ফেললেন, তারপরে আপনার স্টেপগুলো হলো কি সহজ হয়ে যাবে। এখন ডেভিডসনে এই পর্যন্ত আমার ম্যানেজমেন্ট প্ল্যান। এখন আমরা একটু পড়বো যে তাহলে অ্যাকর্ডিং টু জিনা গাইডলাইন আমি কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করতে পারি। জিনা গাইডলাইন, হ্যাঁ, যেটা আমরা হলো গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন অ্যাকর্ডিং টু জিনা গাইডলাইন ওরা দুইটা কথা বলছে, ওরা দুইটা গাইডলাইন, একটা হলো ট্র্যাক 1 এন্ড ট্র্যাক 2। ট্র্যাক 1টাকে ওরা যেটা বলছে যে the only used long acting B2 agonist should be formoterol। তো আমার এখানে তাহলে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট ফিক্সড হয়ে গেল ফরমেটরল, and the combination with formoterol is inhaled corticosteroid, and inhaled corticosteroid এর মধ্যে আছে হলো ফ্লুটিকাসন অথবা বুডেসোনাইড। জিনা গাইডলাইন suggested that the combination of formoterol and budesonide is well tolerated for the treatment of bronchial asthma। সো আপনি যদি জিনা গাইডলাইনে ট্র্যাক 1 ফলো করেন, সেই ক্ষেত্রে স্টেপ 1 এন্ড স্টেপ 2 তে বলছে you can use the combination of formoterol and inhaled corticosteroid whenever patient needed। তার মানে ও রেগুলার ডোজে কোনো ইনহেলার পাবে না, পেশেন্টের যখন দরকার হবে তখন সে ইউজ করবে। এখন তাহলে স্টেপ 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কি হলো? সে তো সবসময় ইউজ করতে পারে, তাই না? এখন পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি পার ডে তে, যদি আপনি স্টেপ 1 এ থাকেন, পার ডে তে সিঙ্গেল ডোজে বেশি ইউজ করবেন না। আর স্টেপ 2 তে হলো গিয়ে আপনি পার ডে তে দুইবার বেশি ইউজ করবেন না, যতই অ্যাটাক হোক সমস্যা। এখন আমার এটা হলো তাহলে হোয়াইন এভার নিডেড। এখন আমরা আসি স্টেপ 3। স্টেপ 3 তে আচ্ছা আমি একটু বলে দেই। স্টেপ 1 এন্ড 2 এই দুইটা স্টেপকে একসাথে বলা হয় এআর থেরাপি, AIR থেরাপি। এটা মানে হলো অ্যান্টি ইনফ্লামেটরি রিলিভার থেরাপি। তার মানে আপনি হলো কম্বিনেশন ইউজ করছেন, কিন্তু সেটা মেইনটেন্যান্স ডোজ না, রেগুলার ডোজ না। আর স্টেপ 3, 4, 5 এটাকে বলা হয় মার্ট থেরাপি, MART, দ্যাট মিনস মেইনটেন্যান্স এন্ড রিলিভার থেরাপি। হ্যাঁ, তো আপনি যখন স্টেপ 3 তে চলে যাবেন, স্টেপ 3 এর প্রথম কথাই হলো গিয়ে আপনি এবার রেগুলার ডোজ শুরু করেন। রেগুলার ডোজ কত? 400 মাইক্রোগ্রাম, ঠিক আগের মতো, এবং 400 মাইক্রোগ্রাম পার ডে হবে। এবং আপনার বেস্ট কম্বিনেশনটা হলো কম্বিনেশন অফ ফরমেটরল আর বুডেসোনাইড। এর মধ্যে ফরমেটরল হলো গিয়ে 6 মাইক্রোগ্রাম আর বুডেসোনাইড হলো গিয়ে 400 মাইক্রোগ্রাম। সরি, বুডেসোনাইড হলো 200 মাইক্রোগ্রাম। তাহলে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট কত? 400 মাইক্রোগ্রাম। তাহলে আপনি ইউজ করবেন কত বেলা? 2 বেলা, 1 পাফ 12 আওয়ারলি, সাথে 1 পাফ এসওএস। তার মানে এখানে আপনার স্টেপ 3 তে আপনার হাইয়েস্ট রিকোয়ারমেন্ট হলো গিয়ে 600 মাইক্রোগ্রাম। এর মধ্যে 400 ম্যান্ডেটরি আর 200টা হলো গিয়ে আপনার হলো গিয়ে অকেশনাল। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে আমাকে, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর স্টেপ 1 এন্ড 2? আচ্ছা হ্যাঁ, ওকে, ভেরি গুড। এখন মনে করেন যে স্টেপ 1 এন্ড 2 ক্রাইটেরিয়া বলতে হলো আমি কখন পেশেন্টকে শুরু করব। ওকে, আসে তাহলে আমি প্রথমে পেশেন্টকে ডায়াগনোসিস করি, অ্যাজ এ অ্যাজমা ডায়াগনোসিস করলাম। এখন স্টেপ 1 হলো গিয়ে আমি পেশেন্টকে প্রথম থেকে ইনহেল কর্টিকোস্টেরয়েড এবং লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিয়ে দিব, কম্বিনেশন শুরু করে দিব। তাহলে স্টেপ 1 এ আমি পেশেন্টকে বলবো আপনি দিনে একবারের বেশি চাপ ইউজ করবেন না, যতই কষ্ট হোক। আপনি দেখবেন যে আপনার কি অবস্থা হচ্ছে। আর স্টেপ 2 টা হলো গিয়ে আপনি হলো দিনে 2 বারের বেশি ইউজ করবেন না, কিন্তু করব এসওএস নাই। তার মানে 400 মাইক্রোগ্রাম ফিক্সড। তাহলে এটা হলো 1 আর 2। আর 3 ডিফারেন্স হলো গিয়ে আপনি 2 বার তো ইউজ করতে পারবেনই, সাথে একবার এসওএস থাকবে। তার মানে 400 মাইক্রোগ্রাম হলো ম্যান্ডেটরি ডোজ আর 200 মাইক্রোগ্রাম হলো গিয়ে এসওএস ডোজ। তার মানে 600। এখন আমরা যাই স্টেপ 4। স্টেপ 4 এ আমরা কি করব? এবার যাব আমরা হলো গিয়ে মিডিয়াম ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড এন্ড হলো গিয়ে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। দ্যাট মিনস 400 থেকে এবার হবে 800, ঠিক আগের ডেভিডসনের মতো 800। তাহলে আমার মেইন ইনহেলারটা কোনটা? মেইন ইনহেলারটা হলো কম্বিনেশন অফ ফরমেটরল এন্ড বুডেসোনাইড। বুডেসোনাইডের ডোজ হলো গিয়ে 200 মাইক্রোগ্রাম। তাহলে আমার যদি 800 মাইক্রোগ্রাম হয়, তাহলে আমার ডেইলি থাকবে হলো 4 পাফ। তার মানে এই পেশেন্টের জন্য আমার 4 পাফ তো নিতেই হবে, সাথে 1 পাফ থাকবে এসওএস। তার মানে আমি অ্যাকর্ডিং টু পেশেন্টের ইচ্ছা মতো 100 নিতে পারবে। তার মানে এখানে ডোজটা 800 মাইক্রোগ্রাম হলেও আমার ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে আসলে 800 প্লাস 200। এখানে 800 হলো ম্যান্ডেটরি ডোজ আর 200 হলো গিয়ে পেশেন্টের এসওএস ডোজ। তারপর আমরা যাই হলো স্টেপ 5। স্টেপ 5 ঠিক আগের মতো ডেভিডসনের মতো, যেটা স্টেপ 5 টা হলো আগের 4 এর মতো। এখানে কি বলছে? আপনার এবার ইনহেল কর্টিকোস্টেরয়েড আর হলো গিয়ে যেটা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, এটার ডোজটা ভাবে হাই ডোজ, মানে 2000 মাইক্রোগ্রাম।
সাথে কি হবে, একটা লং একটি মাস্কুলিনিক এজেন্ট অ্যাড হবে, দ্যাট কুড বি টায়োটোপিয়াম ব্রোমাইড অর গ্লাইকোপাইরিডিয়াম ব্রোমাইড অর ওমিক্লিনিডিয়াম। ওকে, আর সাথে একটা ওরাল ড্রাগ লিকুইড মন্টেলুকাস্ট অর হলো কি পেশেন্টের একটা ডক্সোফাইলিন। এখন মনে রাখতে হবে যে অ্যাকর্ডিং টু জিনা গাইডলাইন ট্র্যাক 1 দেয়ার ইজ নো নিড টু ইউজ ওরাল স্টেরয়েড। ওরা কখনো ওরাল স্টেরয়েড কোনো কথা বলে নাই। সুতরাং আমার স্টেপ 5 টাই এখানে শেষ, এবং স্টেপ 5 ইজ সেম অ্যাজ ডেভিডসন মানে স্টেপ 4। এটা হলো আমার জিনা গাইডলাইনের ট্র্যাক 1। তাহলে ট্র্যাক 1 এ মেইন সমস্যাটা হলো আমার এখানে ড্রাগ ফিক্সড করা। তাহলে আমার ড্রাগটা কি? ড্রাগটা হলো ফরমেটরল অ্যান্ড বুডেসোনাইড। আমি প্রথম থেকে শুরু করে দেব। প্রথম 2 স্টেপে সেটা হবে এসওএস, আর 3, 4, 5 স্টেজে সেটা হবে মেইনটেন্যান্স ডোজ। তাহলে মনে রাখতে হবে যে প্রথম 2টা স্টেপকে আমি বলতেছি এআর থেরাপি, দ্যাট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি রিলিভার থেরাপি। আর 3, 4, 5 এই 3টে স্টেপকে বলতেছি আমি মার্ক, দ্যাট ইজ মেইনটেন্যান্স অ্যান্ড রিলিভার থেরাপি। ওকে, এখন আমরা যাই হলো গিয়ে ট্র্যাক 2। ট্র্যাক 2 তে ওরা যেটা বলছে, আপনি এবার কোনো ইনহেলারকে ফিক্স করে দিবেন না। এবার ইনহেলার কোনো ফিক্স থাকবে না। আপনার ইনহেলারটা হবে এসওএস, স্টেপ 1। তাহলে ওরা আপনি কি ইনহেলার ইউজ করতে চান স্টেপ 1 এ? তাহলে স্টেপ 1 এর প্রথম ইনহেলারটা হলো শর্ট অ্যাক্টিং বি2 অ্যাগনিস্ট, যেটা দুদিন আমরা কখনো ইউজ করি নাই, যেটা ডেভিডসন 23rd এ ছিল, 24th সেটা বাদ দেওয়া হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু জিনা গাইডলাইন ট্র্যাক 2, তাহলে আপনার প্রথম ড্রাগ হবে হলো শর্ট অ্যাক্টিং বি2 অ্যাগনিস্ট। আর শর্ট অ্যাক্টিং বি2 অ্যাগনিস্টের কি নাম আছে? সেটা হলো গিয়ে সালবিউটামল, যেটা আমরা খুবই আগে এখন এটা ইউজ করি না। এটা একসময় অনেক ইউজ হইতো, ইনহেলার অ্যাজমাসল নামে পাওয়া যেত। তাহলে অ্যাকর্ডিং টু জিনা গাইডলাইন ট্র্যাক 2 ইন স্টেপ 1 আপনার ট্রিটমেন্ট হবে হলো শর্ট অ্যাক্টিং বি2 অ্যাগনিস্ট এসওএস, সাথে ইনহেল কর্টিকোস্টেরয়েড whenever you use the short acting beta agonist. That means পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়, আপনি শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সালবিটামল একবারে চাপ নিলেন, তার কিছুক্ষণ পরে আবার ইনহেল কর্টিকোস্টেরয়েড নিলেন। তার মানে এই পেশেন্টের স্টেপ 1 এ আপনি ইচ্ছামত দিতে পারেন। ধরেন দেখা গেল পেশেন্ট আওয়ারলিও দিতে পারে। ঝামেলাটা এখানে ট্র্যাক 1 এর। আর ট্র্যাক 1 এর ট্র্যাক 2 তাহলে মেইন ঝামেলাটা হলো পেশেন্টের কোনো প্রকার ডোজ ফিক্সড করে দেওয়া নাই। পেশেন্টকে বলা হবে যে আপনি আপনার ইচ্ছামত অথবা হলো যখন দরকার তখন ইউজ করবেন। ওকে। আর ট্র্যাক 2 স্টেপ 2 টা হলো গিয়ে পেশেন্ট আপনার কাছে আসলো, পেশেন্ট আপনাকে বলবে যে আমি স্টেপ 1 এ সালবিউটামল এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড নেওয়ার পর আমার কষ্ট হচ্ছে। কারণ আমি কখনো নেই না, আবার কখনো সারাদিনে নিচ্ছি, তাহলে সমস্যা। মনে রাখবেন ডেভিডসন যেটা বলে যে সালবিউটামল একটা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, সে কিছু সময়ের জন্য আপনার ব্রঙ্কোডাইলেটর করে আপনার সিম্পটম রিলিফ করবে, কিন্তু সে লং টাইম কোনো ঝামেলা মানে লং টাইম কোনো প্রকার ট্রিটমেন্ট করতে পারে না। এই জন্য আমার জিনা গাইডলাইনে যে ট্র্যাক 2 স্টেপ 2 তে বলছে এবার আপনি শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট বাদ দিয়ে দেন। ইউ স্টার্ট ইনহেল কর্টিকোস্টেরয়েড মেইনটেন্যান্স ডোজ, দ্যাট ইজ 400 মাইক্রোগ্রাম। ঠিক আগে ডেভিডসনের মতো রাও চলে গেল। স্টেপ 3 তে কি হবে? ঠিক আগের মতো। এবার আমি কি করব? ইনক্রিজ বলতেছি, নরমাল 400 মাইক্রোগ্রাম আইসিএস থাকবে, সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এড হয়ে যাবে। স্টেপ 4 এর ঝামেলা। স্টেপ 4 ওরা যেটা বলছে, ইউ ক্যান ইনক্রিজ দ্য ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড ফ্রম 400 to 800 and you can observe up to 2000 until step 5 started. তাহলে একটু সোজা করে বলি, তাহলে আপনার স্টেপ 1 এ ছিল শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এন্ড ইনহেল কর্টিকোস্টেরয়েড। আপনি স্টেপ 2 তে কি দিবেন? স্টেপ 2 তে দিবেন হলো মেইনটেন্যান্স ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড। দ্যাট মিন্স হলো গিয়ে বেক্লোমেটাসন, ডাইপ্রোপিওনেট অথবা বিলবুডেসোনাইড। স্টেপ 3 তে কি করবেন? স্টেপ 3 তে হলো কম্বিনেশন অফ মেইনটেন্যান্স ইনহেল কর্টিকোস্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, এখানেও 400 মাইক্রোগ্রাম। আর স্টেপ 4 এ কি করবেন? স্টেপ 4 এ ইউ ক্যান ইনক্রিজ দ্য ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড টু 800। আর আপনি 800 এর ডোজটা ইনক্রিজ করতে পারেন আপ টু 2000 ইন স্পাইট অফ স্টার্টিং এ ওরাল ড্রাগ। এটা হলো স্টেপ 4। আর স্টেপ 5 এ বলছে আপনি তো এবার হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড 2000 মাইক্রোগ্রাম তো মেইনটেইন করবেনই, সাথে একটা ওরাল ড্রাগ এড করবেন। ওরাল ড্রাগের মধ্যে একটা হলো লিকোড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, একটা হলো লং অ্যাক্টিং মাস্কুলিনিক এজেন্ট, আর আরেকটা হলো বি2 অ্যাগনিস্ট অথবা হলো গিয়ে থিওফাইলিন গ্রুপ। এখানেও আমাদের স্টেরয়েডের কোনো রোল নাই। তাহলে মনে রাখতে হবে যে আপনি যদি জিনা গাইডলাইন ফলো করেন, জিনা গাইডলাইনে আমাদের স্টেপ 5 এ আমাদের ইনহেল কর্টিকোস্টেরয়েডের হাই ডোজ দিয়ে শেষ করছে। কোনো প্রকার ওরাল কর্টিকোস্টেরয়েড কিংবা রেস্কিউ থেরাপির কথা বলা হয়নি। আর একটু যেটা ওরা বলছে যেটা ওরা রেস্কিউ থেরাপিটাকে ইউজ করছে ফর সিভিয়ার অ্যাজমা। হ্যাঁ, এখন
আপনি বলতে পারেন যে আপনি একটা পেশেন্ট যখন পাবেন, পেশেন্টটাকে আপনি যখন ইভালুয়েট করবেন, আপনি পেশেন্টটাকে কখন বাইরে ছেড়ে দিবেন কিংবা কখন আপনি পেশেন্টকে ভর্তি করবেন। হ্যাঁ? তো আমাদের কাছে সবসময় তো স্পাইরোমিটার থাকবে না। আমি তাহলে পেশেন্টকে কিভাবে মার্ক করব? আমরা হলো এখন একটা মেশিন ইউজ করি, সেটাকে আমরা বলি পিক ফ্লোমেট্রি। পিক ফ্লোমেট্রির মধ্যে একটা মার্কিং করা থাকে। এর মধ্যে একটা লাল মার্কিং, একটা হলো গিয়ে হলুদ মার্কিং, একটা হলো সবুজ মার্কিং। হ্যাঁ? তো লাল মার্কিংটা হলো গিয়ে যখন আপনার পিক এক্সপিরেটরি ফ্লো রেট, দ্যাট মিনস আপনার লাং ভলিউম কাজ করতেছে হলো 0 থেকে 33%। হলুদটা হলো যখন আপনার লাং ফিল কাজ করতেছে 33 এর বেশি কিংবা 50 এর কম। এর পরেরটা হলো সবুজ। এই জায়গায় আপনার কাজ করতেছে হলো 50 এর বেশি কিন্তু 70 এর কম। আর এর পরেরটা হলো 70 এর উপরে। তাহলে আমি তো আমাদের জানা মতে আমাদের একটা পেশেন্ট যদি অ্যাজমা নিয়ে আসে, আমি যদি আমার চেম্বারে কিংবা আউটডোরে কোনো পেশেন্টকে যদি পিক ফ্লোমেট্রি করে ফেলি এবং পিক ফ্লোমেট্রি করার পরে এই পেশেন্টের যদি পিক ফ্লো লেভেলটা যদি থাকে 50 থেকে 70 এর মাঝে, তার মানে এই পেশেন্ট আমাদের কাছে আসছে এখন মাইল্ড টু মডারেট এক্সারবেশন নিয়ে, অথবা পেশেন্ট অলরেডি এমনি আসছে। তাহলে এই পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিয়ে বাসায় ছাড়তে পারেন। কিন্তু পেশেন্টের যদি এরকম হয় যে পিক এক্সপিরেটরি ফ্লো রেট এখন আছে হলো 33 থেকে 50 এর মাঝখানে এবং পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টের হার্ট রেট বেশি, পেশেন্ট কথা বলতে পারতেছে না, তখন এটাকে আমরা বলবো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। আর যদি পেশেন্ট আপনার কাছে আসে, পেশেন্টের এখন পিক ফ্লোমেট্রিতে পিক এক্সপিরেটরি ফ্লো রেট 33% নিচে, তাহলে এটাকে আমরা বলবো হলো গিয়ে লাইফ থ্রেটানিং ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে মনে রাখতে হবে যে পেশেন্ট যদি অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা লাইফ থ্রেটানিং ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে ভর্তি হয়, পেশেন্টকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। ওকে। এখন আমরা একটু টার্ম বলি, যেটা হলো আমরা যেটা আগে বাদ দিলাম, যে আপনি তো পেশেন্টকে অ্যাজমা ডায়াগনোসিস করার পরে আপনি পেশেন্টকে এখন আউটডোর ম্যানেজ দিয়ে ফেলছেন। এখন আউটডোর ম্যানেজমেন্ট যদি আমরা দিয়ে ফেলেন এবং সেক্ষেত্রে পেশেন্ট ইমপ্রুভ হতে হলে, এখন পেশেন্টকে যদি আপনি আউটডোর বেসে ট্রিটমেন্ট করতে চান, আপনি কতদিন পরে ফলো আপ করবেন? ফলো আপে কি দেখবেন, কি ইনভেস্টিগেশন করবেন? এখন আপনি একটা পেশেন্টকে যখন ইনহেল কর্টিকোস্টেরয়েড ডোজ বাড়াচ্ছেন, আপনি হলো পেশেন্টটাকে প্রতি 3 to 4 উইকস পর ফলো আপ করবেন। এখন 3 to 4 উইকস পর ফলো আপ আপনি কি দেখবেন? মনে রাখবেন যে ৩ টা জিনিস মনে রাখবেন। একটা হলো গিয়ে ডে টাইম সিম্পটমস। যদি পেশেন্ট আপনাকে বলে যে আমার ইনহেল কর্টিকোস্টেরয়েড নেওয়ার পরেও আমার সপ্তাহে ২ টা দিন শ্বাসকষ্ট হচ্ছে। ওকে, একটা পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট হলো গিয়ে নকটার্নাল সিম্পটমস অর অ্যাওয়েকিং। পেশেন্ট যদি আপনাকে বলে আপনার ইনহেল কর্টিকোস্টেরয়েড নেওয়ার পরও আমার সপ্তাহে ১ দিন রাত্রে বেলা ঘুম ভেঙে যাচ্ছে। ৩ নাম্বার ৩ নাম্বারটা হলো পেশেন্টকে আপনি একটা হলো একটা স্পাইরোমেট্রি করে নিয়ে আসতে বলবেন। যদি দেখেন যে আপনার প্রিভিয়াস স্পাইরোমেট্রি থেকে এখনকার স্পাইরোমেট্রি ভ্যালু খুব একটা ইমপ্রুভ করে নাই। কতটুকু ইমপ্রুভ করে নাই? দ্যাট মিনস 10% এর বেশি ইমপ্রুভ করে নাই। তার মানে সে পার্শিয়ালি কন্ট্রোল। তার মানে একটা পেশেন্টের সিম্পটমস যদি ডে টাইম সিম্পটমস, নকটার্নাল সিম্পটমস আর হলো গিয়ে স্পাইরোমেট্রি অ্যাক্টিভিটি, এই ৩ টাকে আমরা একসাথে বলা হয় পার্শিয়ালি কন্ট্রোল ব্রঙ্কিয়াল অ্যাজমা। তখন ইউ হ্যাভ টু স্টেপ আপ। আর যদি দেখেন যে না, পেশেন্টের তো এখন ২ দিন, সপ্তাহে ২ দিন না ৪ দিনের বেশি সমস্যা হচ্ছে। পেশেন্ট সপ্তাহে ৪ দিনই উঠে যাচ্ছে ঘুম থেকে। পেশেন্টের আগে ছিল 70%, এখন হয়ে গেছে 40%। তার মানে আরো ডিটেরিওরেট করতেছে। এবং পেশেন্ট আপনাকে বলছে যে আমার ইনহেল কর্টিকোস্টেরয়েড নেওয়া অবস্থায় শ্বাসকষ্ট হতো এবং আমাকে বাসায় হসপিটালে গিয়ে ইনজেকশন নেওয়া লাগছে। তাহলে সেটা হলো কমপ্লিটলি আনকন্ট্রোলড অ্যাজমা। তাহলে কমপ্লিটলি আনকন্ট্রোলড অ্যাজমা এই পার্শিয়ালি কন্ট্রোল। পার্শিয়ালি কন্ট্রোল পেশেন্টকে আপনি স্টেপ আপ করবেন। আর পুরলি কন্ট্রোল অ্যাজমাটাকে আপনি ভর্তি করবেন ফর ফার্দার ইভালুয়েশন। ওকে। তাহলে এটাই হলো মোটামুটি আমাদের প্রিপারেশন ফর ব্রঙ্কিয়াল অ্যাজমার ডেভিডসন গাইডলাইন অ্যান্ড জিনা গাইডলাইন। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা যদি কমনলি যদি পেশেন্ট ম্যানেজমেন্ট করতে চাই, আর আমরা যদি ইউজুয়ালি সোজা ভাবে করতে চাই, তাহলে সবচেয়ে সোজা গাইডলাইন হলো গিয়ে জিনা গাইডলাইনের ট্র্যাক 1, যেটা কম্বিনেশন অফ ফরমেটরল আর বুডেসোনাল। মানে এটা একদম ওরা একদম স্পেসিফিক করে দিয়েছে যে এই ড্রাগটি আমি ইউজ করব। এছাড়াও আরেকটা কম্বিনেশন ওরা ইউজ করতে বলে ফরমেটরল আর ফ্লুটিকাসন, কিন্তু এটা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। বাংলাদেশে অনলি একটা কোম্পানি এটা প্রিপেয়ার করে। তাহলে আমি একটু ক্লিনিক্যালি যাই। যে আপনি যখন একটা প্রেসক্রিপশন লিখবেন তখন কি করবেন? যদি ফরমেটরল আর বুডেসোনাল ইউজ করেন, এটা বাজারে সবচেয়ে কমনলি আমরা ৩ টা নামে পাওয়া যায়। একটা হলো সিম্বায়ন, একটা হলো অক্সিকোর্ট, আর একটা হলো বুফোকর্ট। তাহলে আপনি যখন লিখবেন মনে রাখবেন যে প্রতিটা ইনহেলারে ২ টা ফর্ম হয় আবার। একটা হয় এমডিআই, আরেকটা হলো ডিপিআই। এমডিআই মানে হলো মিটার ডোজ ইনহেলার, আর ডিপিআই মানে হলো গিয়ে ড্রাই পাউডার ইনহেলার। এখন আপনি কোন পেশেন্টকে কি ইউজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে।
পেশেন্ট যদি হয় ইয়াং পেশেন্ট, তার হলো গিয়ে অ্যাক্টিভিটি ভালো, সে হলো গিয়ে জোরে পেশেন্ট টানতে পারবে, তাহলে সেটা অবশ্যই এমডিআই। আর যদি মনে করেন যে না, পেশেন্ট হলো বয়স্ক, তার হলো গিয়ে লাংসের পাওয়ার অত বেশি নেই, দাঁত পড়ে গেছে, সেক্ষেত্রে ইউ শুড গো ফর দ্য ডিপিআই। তাহলে আপনি যদি এমডিআই ইউজ করেন তাহলে আপনার অর্ডারটা হবে ইনহেলার দিয়ে। আর যদি আপনি ইউজ করেন ডিপিআই দিয়ে, তাহলে আপনার অর্ডারটা হবে ক্যাপসুল দিয়ে। যেমন বাজারে যে ফরমেটেরল আর বুডেসনের একটা কম্বিনেশন পাওয়া যায়, এটা সবসময় ডিপিআই। তাহলে আমরা অর্ডার কিভাবে দিব? তাহলে লিখবো যে ক্যাপসুল ফরমেটেরল বুডেসোনাইড, দ্যাট ইজ দ্য ট্রেড নেম অফ সিমবায়ন। ডোজটা কত? 6/100 অথবা 6/200 বাই একটা মেশিনের নাম, ধরেন যে বেক্সিমকো হলে সেটা বেক্সি হেলার, তারপরে হলো এছাড়া আছে আকু হেলার, রেসপি হেলার, এক একটা কোম্পানি এক একটা নাম, অথবা রেনো হেলার। তাহলে ক্যাপসুল এটা বাই বেক্সি হেলার অথবা রেনো হেলার 12 আওয়ারলি। তার মানে পেশেন্ট ওই মেশিনটার মধ্যে ক্যাপসুলটা ঢুকায় ভেঙে টান ইউজ করবে। ওকে, এখন আপনি একটা পেশেন্টকে কখন এমডিআই থেকে ডিপিআই সুইচ করবেন, কিংবা আপনি কিভাবে পেশেন্টকে বুঝাবেন যে তার তার পোর ইউজ অফ। প্রথমে আপনি মনে রাখবেন যে আপনি যখনই কোনো পেশেন্টকে যখন স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করবেন, আপনি তো সিমটমস তো অবশ্যই দেখবেন। তার আগে অবশ্যই পেশেন্টের কাছে জেনে নিবেন সে কিভাবে ইনহেলারটা ইউজ করতেছে। বেশিরভাগ সময় বাংলাদেশে হসপিটালে আমি অথবা আউটডোরে দেখছি যে হলো গিয়ে 70% ক্ষেত্রে ইনহেলার টেকনিকটাই ভুল। দেখা যায় যে সে ইনহেলার নিচ্ছে, দুই দিক থেকে বাতাস বের হয়ে গেছে। অথবা আমরা বললাম না যে ২ চাপ এট মর্নিং, ২ চাপ মানে কি? পেশেন্ট কি ইনহেলার মুখে ঢুকে ২ টা চাপ দিবে? নাকি একটা চাপ দিয়ে পুরা প্রসিডিউর শেষ করে আবার একটা চাপ দিবে? তাহলে বেশিরভাগ পেশেন্টই বলে কি জানেন? যে মুখে ঢুকে মুখের মধ্যে ইনহেলার ঢুকে ২ টা চাপ দিছে। এটা আসলে ভুল টেকনিক। আমরা যেটা করব, 2 পাফ সিঙ্গেল ডোজ মানে হলো আমি একটা চাপ নিব, টান দিব, ৫ থেকে ১০ সেকেন্ড ধরে রাখবো। এটা হলো পুরো একটা প্রসিডিউর। তার মানে একটা চাপ বললে একবার প্রসিডিউর, 2 পাফ বললে ২ বার প্রসিডিউর। তাহলে 4 পাফ বললে এই পুরো প্রসিডিউর তাকে ৪ বার রিপিট করতে হবে, বুঝায় বলতে হবে। আর যদি দেখেন যে না, পেশেন্ট হলো গিয়ে এই প্রসিডিউরে সে কোনোভাবেই নিতে পারছে না, কিন্তু আপনি হলো গিয়ে তার কাছে ইনহেলারটা একদম নতুন, আপনি এখনো ডিপিএ ইউজ করতে পারেন না, তখন ইউ ক্যান স্টার্ট রেসপো চেম্বার। দেখবেন এখন ইনহেলারের সাথে আলাদা একটা মেশিন পাওয়া যায় যেটা মুখে লাগানো যায়। রেসপো চেম্বারটা হলো গিয়ে আপনি ওই মেশিনটা হলো গিয়ে এমডিআই যে ইনহেলারের মুখে মেশিন লাগাই দিবেন। লাগানোর পরে পেশেন্টকে বলবেন যে আপনি আরেকদিকে মুখ লাগান। এরপর একটা চাপ দেন। এবার ইনহেলারের যে গ্যাসগুলা ওই মেশিনের উপর চলে আসবে। এরপর পেশেন্ট আস্তে, আস্তে টান দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা অবশ্যই পেশেন্টকে আগে এমডিআই শুরু করব। এমডিআই শুরু করার পরে পেশেন্টকে আমরা আগে প্রসিডিউর চেক করব। প্রসিডিউর যদি ভুল হয় তাহলে আমরা হলো পেশেন্ট শিখাই দিব অথবা রেসপো চেম্বার ইউজ করব। আর যদি তাও না পারে তাহলে ইউ শুড গো ফর দ্য ডিপিআই। ডিপিআই মানে ড্রাই পাউডার ইনহেলার। ওকে। তাহলে অল ফর দ্যাট আমার মোটামুটি হলো গিয়ে ডেভিডসন আর জিনা গাইডলাইন কমপ্লিট। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমাকে। ভাইয়া থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস ছিল ভাইয়া। হ্যাঁ, আমার কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলছি নাকি আবার? না না না, পারফেক্টলি ছিল ভাইয়া। হচ্ছে আচ্ছা, ভাইয়া, হ্যাঁ। ধরেন একটা পেশেন্ট আসছে বা শর্টনেস অফ ব্রেথ নিয়ে কোনো পেশেন্ট আসছে, তো আমরা আসলে শর্টনেস অফ ব্রেথ অনেকগুলা জায়গাতেই আমরা পাই, হুম, জি, জি। ডিজিজে পাই। ওই জিনিসটাকে আলাদা করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অফ কোর্স বলে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আসেন। তাহলে ১ম এ আমরা আসি হলো গিয়ে আমরা বলি যে আমরা একটা পেশেন্ট যদি আপনার কাছে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে, আমরা ৫ টা ডিফারেনশিয়াল লাইন সবসময় মাথায় রাখবেন। একটা হলো গিয়ে অ্যাকিউট এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এরপরেরটা হলো গিয়ে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। ৩ নাম্বারটা হলো গিয়ে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর অর কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর। ৪ নাম্বার ইজ পালমোনারি এম্বোলিজম। ৫ নাম্বার হলো গিয়ে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম, মানে দ্যাট ইজ অলসো নোন এজ, আগে বলতো সাইকোজেনিক ভেন্টিলেশন, এগুলা। এখন আমরা আসি, ১ম এ আমরা অ্যাজমা পড়লাম। এখন মনে রাখেন যে ইন কেস অফ অ্যাজমা, অ্যাজমাতে আপনি যদি পেশেন্টকে যদি ইমিডিয়েটলি একটা ইভালুয়েট করেন, ধরো চেকআপ করেন, পেশেন্টের লাং ফিল্ডে ফাইন্ডিং থাকবে ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। হ্যাঁ? মনে রাখবেন যে অ্যাজমা পেশেন্টের লাং ফিল্ডে ইউজুয়ালি কখনো ক্রিপিটেশন থাকবে না। কিন্তু অ্যাজমা পেশেন্টে যদি আপনি ক্রিপিটেশন পেয়ে যান, দ্যাট মিনস দিস পেশেন্ট হ্যাভ এ সেকেন্ডারি লাং ইনফেকশন, দ্যাট কুড বি রেসপিরেটরি ইনফেকশন অর নিউমোনিয়া, অথবা কোএক্সিস্টেন্ট ব্রঙ্কিকটিসিস, দ্যাট ইজ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। আপনি যদি পেশেন্টকে যদি আরেকটু ভালোভাবে ইভালুয়েশন করতে চান অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে, সে অলওয়েজ ক্লিনিক্যালি। এখন আপনি যদি সিওপিডি চিন্তা করেন, মনে করেন সিওপিডি।
তাহলে সিওপিডিটা আসলে আমরা অলওয়েজ বলি ডিজিজ অফ দ্য ওল্ড এজ, এবং পেশেন্টের একটা ক্রাইটেরিয়া আমরা বলি যে এমফাইসিমা কিংবা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস। পেশেন্টের একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখবেন পেশেন্টের ব্যারেল শেপ চেস্ট থাকবে, পেশেন্টের থাকবে হলো গিয়ে সাবকোস্টাল অ্যান্ড ইন্টারকোস্টাল চেস্ট ইনড্রয়িং থাকবে, প্রমিনেন্ট রেসপিরেটরি মাসেল থাকবে, পেশেন্টের ট্রাকিয়াল টাক থাকবে, পেশেন্ট শ্বাস নিবে এভাবে, এটাকে বলা হয় পার্সলি ব্রিদিং বলা হয়। আচ্ছা, এগুলা এছাড়াও পেশেন্টের লাং ফিল্ড ভেসিকুলার ব্রেথিং উইথ প্রলং এক্সপিরেশন তো থাকবেই। এবং মনে রাখবেন যে আপনি যদি একটা পেশেন্টের যদি চেস্ট এক্সরে করেন ইন কেস অফ সিওপিডি যদি আপনি চেস্ট এক্সরে করেন তাহলে মনে রাখবেন পেশেন্টের কত ফাইন্ডিং পাওয়া যায়। প্রথমটা হলো হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড, তারপরটা কি টিউবুলার হার্ট, লো ফ্লেট ডায়াফ্রাম, আর ওয়াইডেনিং অফ ইন্টারকোস্টাল স্পেস। এটা চেস্ট এক্সরে অফ অ্যাজমা থাকবেই না, তাহলে আমরা অ্যাজমা করতে পারি। এবং আরেকটা কথা মনে রাখবেন, আমাদের ভাইবাতে খুব কমনলি ইউজ করা হয়, একটা পেশেন্ট সিওপিডি হওয়ার জন্য স্মোকিং কোনদিন থাকা লাগবে। মনে রাখবেন যে একটা পেশেন্ট যদি 20 স্টিক করে সিগারেট খায় পার ইয়ার, পার ডে পার ইয়ার, এটাকে বলা হয় 1 প্যাক ইয়ার, তাহলে ইট ইজ অ্যাটলিস্ট 10 প্যাক ইয়ার ইজ রিকোয়ার্ড টু ডেভেলপ সিওপিডি। এখন বলেন, ধরেন যে না, পেশেন্ট আপনাকে বললো আমি তো 40টা করে সিগারেট খাই, তাহলে তার জন্য লাগবে 5 বছর। সে যদি 10টা করে খায় তার জন্য লাগবে 20 বছর, আর 5টা করে খেলে 40 বছর, তাহলে হিসাব করে রাখবেন কতদিন। কিন্তু আপনার মেন সূত্র হলো গিয়ে 20 স্টিক পার ডে এ ইয়ার ইজ কল 1 প্যাক ইয়ার, অ্যাটলিস্ট 10 প্যাক ইয়ার ইজ ডেভেলপ টু সিওপি। এখন সিওপিডি এর পেশেন্টকে আপনি যদি একটা ইসিজি করেন, ইসিজি কি দেখবেন, পেশেন্ট যদি এমফাইসিমা থাকে তাহলে পাবেন হলো গিয়ে একটা লো ভোল্ট ইসিজি পাবেন, এবং সাথে থাকবেন যে টল পি ওয়েভ ইন লিড টু। ওকে, মনে রাখবেন সিওপিডি পেশেন্ট ক্যান সামটাইমস প্রেজেন্ট উইথ হার্ট ফেলিওর, দ্যাট ইজ আমরা বলি কর পালমোনালি। দ্যাট মিনস একটা সিওপিডি পেশেন্ট আপনার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসা ছাড়াও অনেক সময় দেখবেন যে আসবে তার দুই পা ফুলে গেছে, পেশেন্টের হলো গিয়ে জুগুলো ভেনাস প্রেসার বেড়ে গেছে, সাথে পেশেন্টের আপার অ্যাবডোমিনাল পেইন ডিউ টু টেন্ডার হেপাটোমেগালি। তাহলে একটা সিওপিডি পেশেন্ট 3 ভাগে প্রেজেন্ট করতে পারে। একটা হলো শ্বাসকষ্টের প্রেজেন্ট, যেটা অ্যাকুট এক্সারবেশন। 2 নাম্বারটা হলো সিওপিডি উইথ রেসপিরেটরি ইনফেকশন ও নিউমোনিয়া, যেটাকে আমরা বলি ইনফেক্টিভ এক্সারবেশন অফ সিওপিডি। আর নাম্বার 3 ইজ কর পালমোনারি, দ্যাট ইজ সিওপিডি উইথ হার্ট ফেলিওর। ওকে, নাম্বার 3 ইজ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর অথবা হলো কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ওকে, তাহলে আমরা সবাই জানি যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের একটা পেশেন্ট আমার কাছে আসবে শ্বাসকষ্ট নিয়ে, এবং এই শ্বাসকষ্টটা সবসময় বাড়বে ইন লাইং ফ্ল্যাট পজিশন, দ্যাট ইজ কল অর্থোপনিয়া। পেশেন্টের স্যাচুরেশন লেভেল কম থাকবে, এবং আপনি যখন পেশেন্টটাকে এক্সামিনেশন করবেন দেখবেন পেশেন্টের লাং ফিল্ডে লোয়ার জোনে ক্রিপিটেশন, যেটাকে আমরা বলি বায়োল্যাটারাল বাদাল ক্রিপিটেশন। আপনি যদি পেশেন্টের বুকে অসকালটেশন করেন দেখবেন দেয়ার উইল বি এ প্রমিনেন্ট থার্ড হার্ট সাউন্ড, দ্যাট ইজ কল গ্যালোপ রিদম। আর আপনি যদি পেশেন্টের যদি পালস চেক করেন দেখবেন যে একটা অল্টারেশন অফ স্ট্রং পালস এন্ড উইক পালস, দ্যাট ইজ কল পালস অল্টারনেন্স। আর পেশেন্ট মনে রাখবেন যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর অর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কমনলি কিছু কারণে হয়। প্রথম কারণটা বলতে পারেন যে হাইপারটেনসিভ হার্ট ফেলিওর। 2 নাম্বারটা হতে পারে যে হলো গিয়ে হার্ট ফেলিওর ফলোড বাই অ্যাকিউট মাইক্রো ইনফ্রাকশন, অথবা হার্ট ফেলিওর ডিউ টু ভালভুলার হার্ট ডিজিজ। তাহলে প্রিকর্ডিয়াম অসকালটেশন করার সময় গ্যালোপ রিদম তো পাবোই, সাথে ভালভুলার হার্ট ডিজিজ থাকলে মারমার পাবো। নাম্বার 4 ইজ পালমোনারি এম্বোলিজম, ইট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কজ। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে পেশেন্ট আপনাকে বলবে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু পেশেন্টের লাং ফিল্ডে কোনো ফাইন্ডিং নেই। তার মানে ইট ইজ দ্য অনলি ডিজিজ দ্যাট ক্যান এক্সপ্রেস ব্রেথলেসনেস উইদাউট এ লাং ফাইন্ডিংস। তাহলে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন পালমোনারি এম্বোলিজম? মনে রাখবেন পালমোনারি এম্বোলিজম হতে হলে একটা এম্বোলিজম তাহলে নিশ্চয় কোনো জায়গা থেকে আসছে। তাহলে এই এম্বোলিজমের কমন সোর্স কি? কমন সোর্স আইদার ইট কুড বি ডিপ ভেন থ্রম্বোসিস অর হার্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে আমি পেশেন্টকে কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন সবার আগে করে ফেলবো, একটা ইসিজি করে ফেলবো। এখন ইসিজিতে পালমোনারি এম্বোলিজম কিভাবে বুঝবেন, তাই না? মনে রাখেন যে পালমোনারি এম্বোলিজম 3 ধরনের বলা হয়। একটা হলো গিয়ে স্মল পালমোনারি এম্বোলিজম, মাইল্ড পালমোনারি এম্বোলিজম আর ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। তাহলে পালমোনারি এম্বোলিজমের সবচেয়ে আর্লিয়েস্ট সাইন ইন ইসিজি ইজ সাইনাস ট্যাকিকার্ডিয়া। 2 নাম্বারটা হলো গিয়ে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক উইথ স্ট্রেইন প্যাটার্ন, দ্যাট মিনস পেশেন্টের হলো গিয়ে V1 থেকে V4 এ RSR প্যাটার্ন থাকবে, সাথে T ওয়েভ ইনভার্সন থাকবে। আর পেশেন্টের যদি একটা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হয় তাহলে সেখানে একটা সুন্দর টার্ম ইউজ করা হয়, ম্যাকগিন হোয়াইট সাইন। ম্যাকগিন হোয়াইট সাইনের আরেক নাম বলা হয় S1 Q3 T3, দ্যাট মিনস লিড 1 এ থাকবে প্রমিনেন্ট S, এবং লিড 3 তে থাকবে প্যাথোলজিক্যাল Q ওয়েভ উইথ T ইনভার্সন। তাহলে
মনে রাখেন তাহলে পালমোনার এম্বোলিজমের ক্ষেত্রে আমরা 3টা ফাইন্ডিং পাবো। প্রথমটা হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া, 2 নাম্বারটা হলো রাইট বার্নলেন ব্রাঞ্চ ব্লক উইথ স্ট্রেন প্যাটার্ন ইন V1 to V4, আর পরেরটা হলো গিয়ে পেশেন্টের ম্যাকগিন হোয়াইট সাইন দ্যাট ইজ টল অ্যাস অথবা প্রমিনেন্ট অ্যাস ইন লিড 1, সাথে হলো গিয়ে টি ওয়েভ ইনভার্সন এন্ড প্যাথোলজিক্যাল কি ওয়েভ ইন লিড 3। ওকে, আপনি ইসিজি করার পর আর কিছু করতে চান? হ্যাঁ, আমি পরে একটা চেস্ট টেক্সে করব। চেস্ট টেক্সে আমি কি দেখব? পালমোনার, যদি পালমোনার এম্বোলিজম দেখেন পান তাহলে চেস্ট টেক্সে আমার থাকবে একটা হলো গিয়ে অলিগেমিক লাং ফিল, কারণ আপনার পালমোনার এম্বোলিজম মানে কি কমনলি হলো পালমোনার ভেনের মধ্যে, তাহলে পেশেন্টের হলো গিয়ে অলিগেমিক লাং ফিল থাকবে। দেয়ার উইল বি এ ওয়েভ শেপ পালমোনার অপাসিটি। ওকে, তাহলে আপনি ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশন আমার একটা করলাম, আমার ইসিজি করলাম, একটা চেস্ট টেক্সে করলাম, আর আরেকটা করবো আমরা ডি ডাইমার লেভেল। ডি ডাইমার লেভেলটা ইনক্রিজ থাকবে। এখন আপনার যদি পরীক্ষা হলে বলা হয় যে পালমোনার এম্বোলিজমের জন্য আপনি আপনার সিগনিফিকেন্ট এবং কনফার্মেটরি ইনভেস্টিগেশন কোনটা, আপনার কনফার্মেটরি ইনভেস্টিগেশন হলো গিয়ে সিটিপিএ, কম্পিউটারাইজড টমোগ্রাফি পালমোনারি এনজিওগ্রাফি। তার মানে আমরা যেমন হার্টের এনজিওগ্রাফি করি, এখানে লাংসের ভেসেলের এনজিওগ্রাফি করা পসিবল, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এম্বোলিজমটা কোথায় আছে। আর লাস্টেরটা সবচেয়ে কমনলি যেটা পাই সেটা হলো গিয়ে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম অথবা হলো গিয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন এই ক্ষেত্রে পেশেন্ট আপনার কাছে হলো প্রচুর শ্বাসকষ্ট নিয়ে আসবে, এবং শ্বাসকষ্ট হতে হতে পেশেন্টের বলবে যে পেশেন্টের ইন্সপিরেশনের চেয়ে এক্সপিরেশন বেশি। দ্যাটস ওয়াই পেশেন্টের হলো গিয়ে কার্বন ডাই অক্সাইড সব ওয়াশ আউট হয়ে যাবে, পেশেন্টের ডেভেলপ করবে রেসপিরেটরি অ্যালকালোসিস। এই ক্ষেত্রে পেশেন্টের চেস্ট ফাইন্ডিং নরমাল, ইসিজি নরমাল, তারপরে হলো গিয়ে পেশেন্টের হলো গিয়ে আপনি যদি পেশেন্টের ইসিজি চেস্টে সব নরমাল পাবেন, লাং ফাইন্ডিং নরমাল, তাহলে আপনি কিভাবে ডায়াগনোসিস কিভাবে করবেন? ডায়াগনোসিস করবেন বাই এবিজি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। দেখবেন পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস ফাইন্ডিং পাবেন, দ্যাট ইজ পিএইচ থাকবে হাই, কার্বন ডাই অক্সাইড থাকবে লো। নরমালি আমাদের পিএইচ থাকে হলো 7.35 থেকে 7.45, এখানে পিএইচ থাকবে মোর দেন 7.5। আর কার্বন ডাই অক্সাইড ওয়াশ হয়ে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইডের নরমাল লেভেল হলো 35 থেকে 45, এখানে থাকবে হলো লেস দেন 35, দ্যাট মিন এবং কমনলি 30। আরেকটা কথা বলি, এসব পেশেন্ট কমনলি একটা জিনিস নিয়ে সেটা টিটানি। টিটানি মানে হলো গিয়ে ডিউ টু পেশেন্ট যখন আপনার রেসপিরেটরি অ্যালকোহল ডেভেলপ করবে, তখন আপনার বডির যে আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল এটা কমে যাবে, তখন পেশেন্ট ডেভেলপ টিটানি, এবং পেশেন্ট আপনার কাছে আসবে হলো গিয়ে কার্পোটাল স্পাজম, ল্যারিঞ্জাল স্পাজম, এবং অনেক সময় হলো গিয়ে ইট ক্যান কজ ডেথ ডিউ টু ল্যারিঞ্জাল এডিমা। ওকে, এই মোটামুটি 5টা কজ আমি কমনলি পাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে ধ্যান তো করে কোশ্চেন কোনো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া যদি হ্যাঁ বল। আমরা মানে মানে ৫ আ থেকে আ বুঝতেছি না, সরি। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু জোরে বল। হ্যাঁ, ইয়া বল। কথা এখনো ক্লিয়ার নয়। বুঝতে পারছি না কোশ্চেনটা আমি। ওকে, এখন কোশ্চেন আছে এনি অ্যাসোসিয়েশন অফ রেসপিরেটরি ফেলিয়ার। সুন্দর কোশ্চেন, পারফেক্ট। তাহলে আমি একটু ছোট করে একটু রেসপিরেটরি ফেলিয়ার সম্পর্কে আগে একটু বলি, হ্যাঁ? রেসপিরেটরি ফেলিয়ার তো কমনলি আমরা জানি টাইপ 1 এন্ড টাইপ 2। তাহলে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার মনে রাখবেন, রেসপিরেটরি ফেলিয়ার দুইটা প্যারামিটার, একটা হলো গিয়ে পার্শিয়াল প্রেসার অক্সিজেন, আর একটা পার্শিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইড। তাহলে মনে রাখেন ইন কেস অফ রেসপিরেটরি ফেলিয়ার টাইপ 1, এখানে হবে হাইপক্সিয়া হবে, দ্যাট মিন্স অক্সিজেন লেভেল কমবে, বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল। সোজা সোজা করে মনে রাখবেন, পরীক্ষার হলে আসতে পারে। মনে রাখবেন যে এনি কাইন্ড অফ রেসপিরেটরি ডিজিজ এক্সেপ্ট সিওপিডি ক্যান কজ টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হলো এখানে হাইপক্সিয়া তো হবে, সাথে থাকবে কি হাইপার ক্যাপনিয়া, দ্যাট ইজ অ্যাকুমুলেশন অফ কার্বন ডাই অক্সাইড লেভেল। হ্যাঁ, তাহলে এটা হলো টাইপ 2। মনে রাখতে হবে যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর অলওয়েজ ইন্ডিকেট নিউরোলজিক্যাল কজ, যেমন ধরেন যে পেশেন্টের কোনো কারণে যদি ব্রেন ইনজুরি হয়, কোনো কারণে যদি কোনো কারণে যদি লাং ফিল ইনজুরি হয়, যেমন ধরেন যে সিওপিডি, লাং ইনজুরি বলতে পারে কোনো কারণে হেমোথোরাক্স হয়, কিংবা হলো ধরেন ব্লান্ট টেস্ট ট্রমা হয়। তারপরে যদি পেশেন্টের যদি কোনো কারণে যদি একটা ডিপ পয়জনিং করা হয়, যেমন মরফিন পয়জনিং, অপয়েড পয়জনিং, এগুলোর ক্ষেত্রে টাইপ রেসপিরেটরি ফেলিওর হয়। এখন বইয়ে যে কথাটা বলা আছে, আমরা যখন একটা অ্যাকিউট অ্যাজমা পাবো, অ্যাজমাতে অলওয়েজ হবে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট করব।
কিন্তু আপনি একটা পেশেন্ট উইথ অ্যাজমা কখন ভেন্টিলেশন করবেন? তখনই ভেন্টিলেশন করবেন যদি অ্যাজমার পেশেন্ট হওয়া সত্ত্বেও এই পেশেন্টের টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। দ্যাট মিনস পেশেন্টের পিএইচ কমতেছে, সাথে কার্বন অ্যাকুমুলেশন হচ্ছে। তার মানে আপনার পেশেন্টের কোনো ট্রিটমেন্টই কাজ করতেছে না। তাহলে মনে রাখবেন অ্যাজমা পেশেন্টের যদি টাইপ 1 এর জায়গায় টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস কজ অ্যান্ড ইট ইজ ইন্ডিকেশন অফ ভেন্টিলেশন। থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ, আমাদের কোশ্চেন ছিল ফেসবুকে আর কি, হ্যাঁ, জি, পেডিয়াট্রিক জি। ক্ষেত্রে অ্যাজমা ম্যানেজমেন্টের কখন ইনহেলার ব্যবহার করতে বলবো? আচ্ছা, পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে যেটা বলছে, এখন ওরা বলছে যে ৩টা এজ লিমিট ভাগ করছে, হ্যাঁ? একটা হলো গিয়ে ১২ বছর অনওয়ার্ডস, ১২ থেকে ১৮ বছর, ১৮ বছর অনওয়ার্ডস। ওরা ১২ বছরের নিচে কোনো ইনহেলার সাজেস্ট করেনি এখন। ওরা সবসময় বলছে যে ইনহেলারটা হয়তো বেটার টলারেবল ইন 12 থেকে 12 টু 18 ইয়ার্স। আমি গাইডলাইনটাতে যদিও পেডিয়াট্রিকটা করে ভালোভাবে পড়ি নাই, পেডিয়াট্রিক্স ওখানে ইনহেলারের কথা এখনো বলে নাই। আমি ১২ থেকে ১২ এজটা শুধুমাত্র দেখলাম ইনহেলার ইউজ করতে বলছে ওরা। আরেক কোশ্চেন ছিল ভাই, আপনি দেখছেন কিনা যে সালবিউটামল প্লাস ইপ্রাটোপিয়াম ব্রোমাইডে কম্বিনেশনটা জিনা গাইডলাইনের কোনো স্টেপে ইউজ করা আচ্ছা, হয় কিনা? আচ্ছা। এটা একটু আমাকে বলে দিই, হ্যাঁ? সালবিউটামল অ্যান্ড ইপ্রাটোপিয়াম ব্রোমাইড এখানে কি আছে? একটা হলো সালবিউটামল হলো শর্ট অ্যাক্টিং B2 অ্যাগনিস্ট। আর ইপ্রাটোপিয়াম ব্রোমাইডটা হলো একটা লং অ্যাক্টিং মাস্কুলিনিক এজেন্ট। তার মানে ইট ইস দ্য খুব আনইউজুয়াল কম্বিনেশন অফ সাবা অ্যান্ড লামা। তাই না? এখন মানে মনে রাখবেন ইপ্রাটোপিয়াম ব্রোমাইড হলো সামা মানে শর্ট অ্যাক্টিং মাস্কুলিনিক এজেন্ট। তার মানে দুইটাই হলো শর্ট অ্যাক্টিং, হ্যাঁ? তো শর্ট অ্যাক্টিং ইজ বেটার টু ইউজ ফর নেবুলাইজেশন। এখন জিনা গাইডলাইন কিংবা ডেভিডসনের কোথাও এখন সালবিউটামল কিংবা ইপ্রাটোপিয়াম ব্রোমাইড কথা ইউজ করা হয় নাই। বাজারে এখন একটা ইনহেলার যদিও পাওয়া যায়, ইপ্রালিন কিংবা ইপ্রাসল নামে পাওয়া যায়। এটা কম্বিনেশন অফ সালবিউটামল ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। কিন্তু এটার আউটকাম খুব একটা ভালো না। আমি কখনো দেখি নাই। আর আপনি যদি অ্যাজমার পেশেন্টকে যদি আপনি ইনহেল কর্টিকোস্টেরয়েড শুরু করতে না পারেন, পেশেন্টের আউটকাম খুব একটা ভালো হবে না। হ্যাঁ? আর সুতরাং এই সাবা এবং সামা এটা এভয়েড করা বেটার এখন। আচ্ছা ভাই, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল যে ভাইয়া, হুম। আমরা 5 এ চলে গেছি কোনো ম্যানেজমেন্ট করার সময়, হ্যাঁ? তো আচ্ছা, হ্যাঁ, জি, জি, জি। আমি কি রিভার্স করার সুযোগ আছে কিনা, বা করলে অবশ্যই, ওই অবশ্যই। এখন হ্যাঁ, ওই হ্যাঁ, আমি তো একটু সুন্দর করে বলে দিই। হ্যাঁ? ধর যে অ্যাকর্ডিং টু ডেভিডসনে আমার বলা আছে কি স্টেপ 5 টা হলো গিয়ে আমার কর্টিকোস্টেরয়েড মানে ওরাল কর্টিকোস্টেরয়েড ফর 5 ডেজ। তার মানে আপনি যদি একটা পেশেন্টকে যদি ওরাল স্টেরয়েড শুরু করেন, ৫ দিন পরে কিন্তু পেশেন্টটা স্টেপ 5 থেকে স্টেপ 4 এ চলে আসতেছে। তার মানে স্টেপ ডাউন হচ্ছে। ওকে। এখন আপনার নেক্সট কোয়েশ্চেন হবে তাহলে আমি স্টেপ 4 থেকে স্টেপ 3 তে কখন আসবো? ওকে। আপনি একটা পেশেন্টকে এভরি ফলো আপ করবেন 3 টু 4 উইকস এ। ফলো আপ এর সময় আপনি বললাম ওই যে সেম কোয়েশ্চেন গুলো দেখবেন। পেশেন্টের স্পাইরোমেট্রি ফাইন্ডিং কি অবস্থায় আছে? পেশেন্টের ডে টাইম সিম্পটম কি অবস্থায় আছে? নকটার্নাল সিম্পটমস কি আছে? পেশেন্টের ইউজ করার পর পেশেন্টের লাং ফাইন্ডিং কেমন আছে? যদি দে আর ইমপ্রুভিং অ্যাজ প্রিভিয়াস তাহলে ইউ ক্যান স্টেপ ডাউন ফ্রম স্টেপ 4 টু স্টেপ 3। ক্লিয়ার ভাই? থ্যাংক ইউ ভাই। কোশ্চেনটা ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। জি। ভাই ওই যে স্টেপ 5 এ যখন আমরা ওরাল কর্টিকোস্টেরয়েড ইউজ করি, এই হুম, হুম, ক্ষেত্রে হুম। যদি পেশেন্ট হাইপারটেনসিভ হয় পেশেন্ট তাহলে হাইপারটেনসিভ হয়। হ্যাঁ, জি, 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 হ্যাঁ। মানে তাহলে কি আমরা হাইপারটেনশনের এটা সাথে স্টেরয়েডের কোনো সমস্যা হবে কিনা? আছে কিনা? হ্যাঁ, এটা জিজ্ঞেস আচ্ছা, করতেছি। আচ্ছা, আমি বলি, হ্যাঁ। আমরা সাধারণত যেটা হলো ওরাল স্টেরয়েড 40 মিলিগ্রাম যেটা দেই এবং সেটা অনলি ৫ দিন। সুতরাং এটা কোনো সমস্যাই করবে না। এখন আমাকে আপনি জাস্ট এখানে ছোট্ট একটা জিনিস এড করে দেই। আ অনেক সময় কেউ জিজ্ঞেস করতে পারেন যে অ্যাজমা উইথ প্রেগন্যান্সি কি করবেন? তাই না? মনে রাখবেন যে প্রেগন্যান্সির সময় অ্যাজমার সকল ড্রাগ সেফ। সকল ড্রাগ সেফ। কিন্তু প্রেগন্যান্ট লেডি যদি লাস্ট ট্রাইমেস্টারে থাকে অথবা ডিউরিং দ্য টাইম অফ লেবার পেশেন্টের যদি অ্যাকিউট এক্সারভেশন হয় তাহলে এই পেশেন্টটাকে আপনি ট্যাবলেট কর্টানের পরিবর্তে ইউজ করবেন হাইড্রোকর্টিসন ইনজেক্টেবল। হুম? আর মনে রাখবেন যে আমার যে ৫ দিনের জন্য যে 40 মিলিগ্রাম করে স্টেরয়েড দিচ্ছি, এটার কারণে ডায়াবেটিস কিংবা অ্যাজমা ডায়াবেটিস হাইপারটেনশন কোনো ইফেক্ট পড়ে না। অত করে ইফেক্ট পড়ে না। সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল যে পেশেন্ট হচ্ছে আমার মামি, আগে হচ্ছে উনি জি, জি, সালবুটামল নিত, জি, জি। কন্ট্রোলে ছিল, রিসেন্টলি ওটা হচ্ছে কাজ করছে না। এখন তাহলে তো ওনার একটা স্টেপ হচ্ছে আপনি বললেন যে সিম্বিয়ন যেটা কম্বিনেশন জি, 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 বুটিসোনাইড জি, জি, বা জি। ফরমেটরল, জি, এটা জি। ওনার জন্য অবশ্যই। এটা এখন একটু আমি explain আপনাকে করতে হবে।
জি, জি, লাস্টটা কি বুঝি নাই, সরি। ওনার জন্য তাহলে এটাই কি বেস্ট মানে চয়েস আচ্ছা, হবে কিনা আচ্ছা, এখন? হ্যাঁ, এখন একটু বুঝাই, হ্যাঁ। মনে রাখবেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখবেন একটা ইনহেলার ইউজ করে নীল কালার। দেখবেন আমি বেশিরভাগ পেশেন্ট যখন আসে আমাদের আউটডোরে, পেশেন্ট আমাকে বলে যে আমি কিন্তু নীল কালারের একটা ইনহেলার ইউজ করি, আমি পিঙ্ক কালারের একটা ইনহেলার ইউজ করি, কিংবা আমি বেগুনি যে ব্রাউন কালার একটা ইনহেলার ইউজ করি, হ্যাঁ। তো মনে রাখবেন যে নীল কালারের ইনহেলারটা হলো গিয়ে সালবিউটামল, যেটা আমরা ইউজ করি, আর পিঙ্ক কালারেরটা হলো কম্বিনেশন অফ আইসিএস এন্ড লাভা। মনে রাখবেন একটা পেশেন্ট প্রাইমারি কন্ডিশনে সালবিউটামল দিয়ে ইমপ্রুভ হলেও সে ইন দা লং রানে সালবিউটামল তার কোনো কাজ করবে না। হ্যাঁ, ধরেন যে আমরা তো পানি খাই, পানি পানি খাওয়ার পর আবার তৃষ্ণা লাগে না? তাহলে পানি তো শর্ট টাইম কাজ করতেছে। তাহলে আমাকে এমন ড্রাগ দিতে হবে যেই ড্রাগটা তার 24 আওয়ার্স কি 12 ঘন্টা কভার দিতেছে। বইয়ে একটা কথা বলা আছে, নিচে একটা স্পেশাল কথা, যে একটা সময় আসবে যখন আপনি সালবিউটামল নিতে সালবিউটামল আর কাজ করবে না। হ্যাঁ, তখন আপনার কি করবেন? তখন আপনার বেটা 2 অ্যাগনিস্ট অলরেডি বিকাম এক্সহস্টেড ফর দ্য শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। সো ইট ইজ বেটার টু অ্যাভয়েড দ্য শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, কারণ বেটা 2 অ্যাগনিস্ট যার শর্ট ঝামেলাটা হলো সে কাজ করবে হলো গিয়ে র‍্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের মতো। আহ, আপনার বডিতে যাবে, আপনার সিম্পটম রিলিফ করে ফেলবে, তার কাজ শেষ, আপনি আবার ভালো হয়ে যাবে, 1 ঘন্টা পরে আবার শ্বাসকষ্ট হবে। সো ইট ইজ বেটার টু শিফট টু ইনহেল কর্টিকোস্টেরয়েড ফর লং অ্যাক্টিং অ্যাপেরেন্ট। আর সিম্বায়নের একটা অ্যাডভান্টেজ হলো, সিম্বায়ন আমি ইনডোরে কিংবা আউটডোরে ইউজ করে দেখছি, এটা দিলে ওরাল স্টেরয়েডের এফিকেসিটা ওরাল স্টেরয়েড কম ইউজ করা লাগে। সো ইট ইজ বেটার, এবং এই গাইডলাইনটা সোজা টাইপ, মানে আপনি শুধুমাত্র একটা ড্রাগ দিয়ে আপনি পেশেন্ট ভালো করতে পারতেছেন। সো ইট ইজ বেটার। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়ার হ্যাঁ, কোশ্চেনটা ছিল। আচ্ছা, আচ্ছা, দাঁড়া, হ্যাঁ, 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 আমি দেখতেছি, ওকে। স্টেপ 1 এর মতো সিম্পটম নিউলি ডায়াগনোজ, ওপিডি ম্যানেজমেন্ট কোন স্টেপ 1, ভেরি গুড। ওকে, এখন মনে করেন যে আমার কাছে বেশিরভাগ সময় পেশেন্ট গুলো আসে হলো গিয়ে আইদার ডায়াগনোজড কেস অফ অ্যাজমা অথবা হলো নিউলি ডায়াগনোজড অ্যাজমা খুবই কম আসে। এখন আপনার পেশেন্ট যদি প্রিভিয়াসলি একটা ডায়াগনোজড কেস অফ অ্যাজমা আসছে, তাহলে আপনি অলওয়েজ স্টার্ট ফর স্টেপ 2। কারণ আপনি পেশেন্ট অলরেডি দেখবেন অনেক সময় পেশেন্ট আপনার কাছে আসবে ওপিডিতে, সে হলো গিয়ে মন্টেলুকাস্ট সারাদিন খাচ্ছে, মন্টেলুকাস্ট বুঝছেন, গত 1 বছর ধরে খাচ্ছে। পেশেন্ট এমনও 5-6টা পেশেন্ট পাইছি যে পেশেন্ট গুলো কর্টিকোস্টেরয়েড খেতে খেতে এমন মজা পেয়ে গেছে, পেশেন্ট এখন কুশিং সিনড্রোম নিয়ে আসছে। হ্যাঁ, তো বেশিরভাগ পেশেন্ট দেখবেন কি কিছু না কিছু ওষুধ নিছে, 3টে ওষুধ নিবেই সে। একটা হলো কর্টান, একটা হলো মন্টেলুকাস্ট, আর 3 নাম্বারটা হলো অ্যাজমাসল। সো আপনি পেশেন্টকে যদি পেয়ে যান এই অবস্থায়, আপনি শুড স্টার্ট ফ্রম দ্য স্টেপ 2। আর যদি এরকম হয় যে না, পেশেন্ট একদমই কোনো ওষুধ খায় নাই, এমন ইউ ক্যান ডায়াগনোজ দিস কেস ফর দ্য ফার্স্ট টাইম, অফকোর্স ইউ শুড স্টার্ট ফ্রম স্টেপ 1। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ফেসবুকে হ্যাঁ, কোশ্চেন ছিল একটা, হচ্ছে যে মানে সিবিসি থেকে কোনো ফাইন্ডিং পাবো কিনা। ভেরি গুড, ওকে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ভেরি গুড। মনে রাখবেন যে যদি আপনার পেশেন্ট ইউজুয়ালি একটা অ্যাজমা পেশেন্ট, একটা সংজ্ঞাটা কি বলে যে হলো ইট ইজ এ অ্যাকুট ইনফ্লামেটরি ডিসঅর্ডার in the in the respiratory tract associated with chest tightness, wheeze, cough and breathlessness, shortness of breath. মনে রাখবেন যে যদি পেশেন্টের যদি একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সাথে অ্যাজমা থাকে, অবশ্যই ইন দ্য সিবিসি দেয়ার উইল বি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়ে যেহেতু অ্যাজমার সাথে একটা অ্যালার্জির একটা হিস্ট্রি আছে, দেয়ার উইল বি এ পেরিফেরাল ব্লাড ইউসিনোফিলিয়া, এটা একটা পয়েন্ট। এখন আপনি যদি বলতে পারেন আমাকে যে ইউসিনোফিল কাউন্ট কত বেশি হলে চিন্তা করব, মনে রাখবেন যে অ্যাকর্ডিং টু অ্যালার্জিক, যেটা অ্যাটোপিক, যেটা অ্যাজমা, ইউসিনোফিলিক কাউন্ট মোর দেন 6% হলে ইউ শুড সার্চ ফর দ্য সেকেন্ডারি কজ। তাহলে মেইন ফাইন্ডিং দুইটা, একটা হলো গিয়ে ইউসিনোফিল কাউন্ট বেশি থাকবে যদি সেটা অ্যাটোপিক অ্যাজমা হয়, আর পেশেন্টের যদি রেসপিরেটরি ইনফেকশন অর নিউমোনিয়া থাকে, দ্যাট উইল বি নিউট্রোফিল লিউকোসাইটোসিস। দ্যাটস এটা মেইন থাকে। ভাইয়া থ্যাঙ্কস। আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ, হ্যাঁ, জি, ফেসবুকে, অবশ্যই। সেটা হচ্ছে হ্যাঁ, যে অ্যাজমা আর সিওপিডি কি একসাথে থাকতে পারে কিনা, ইয়েস, থাকলে ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, থাকবে। জি, জি, থাকলে অ্যাপ্রোচ কি? ওকে, ওকে, ভেরি গুড। ওকে, ওকে। এই টার্মটাকে বলা হয় এসিওএস, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। হ্যাঁ, এটা কিভাবে বুঝবেন? মনে রাখবেন যে পেশেন্ট আপনাকে বলবে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়েছে হলো এট দ্য চাইল্ডহুড এজ, নাও দিস সিমটমস ইজ পারসিস্ট। ওকে, পারসিস্ট, এন্ড পেশেন্ট হ্যাজ এ হিস্ট্রি অফ সিগারেট স্মোকিং, দ্যাট মিন্স পেশেন্টের আগে অ্যাজমা ছিল
এবং দিস অ্যাজমা ইজ সুপার ইম্পোজড বাই স্মোকিং, দ্যাট ইজ সিওপিডি। তার মানে এটাকে আমরা বলবো অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। মনে রাখবেন যে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম যদি ডেভেলপ করে, আপনার পেশেন্টের ড্রাগ অফ চয়েস ইজ সবসময় মনে রাখবেন, দুইটা ড্রাগ মনে রাখবেন, অ্যাজমার জন্য ইনহেল কর্টিকোস্টেরয়েড আর হলো গিয়ে সিওপিডির জন্য লং অ্যাক্টিং মাস্কুলিনিক এজেন্ট। দ্যাট মিন্স আমি বলছিলাম যে একটা কম্বিনেশন পাওয়া যায়, দ্যাট ইজ লং অ্যাক্টিং মাস্কুলিনিক এজেন্ট, long acting beta 2 agonist and inhaled corticosteroid. That means these are combination of 3 drugs and that is the drug of choice. থ্যাঙ্কস ভাইয়া। আসলে হ্যাঁ। অনেক কোশ্চেন আর অনেকে অনেক পরে জয়েন করছে হ্যাঁ। আসলে ফেসবুক বা লাইভে। আমরা চেষ্টা করব ভাইয়া পরে হচ্ছে লাইভটা শেয়ার করার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের হ্যাঁ। ভাইয়া সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, Special অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা ক্লাস অ্যারেঞ্জ করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। না ভাই, আপনি আসলে অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। অনেকে জিজ্ঞেস করতেছিল যে স্লাইড পাবে কিনা এগুলার। হ্যাঁ, আমি স্লাইডটা জাস্ট আমাকে আজকে সময় দিতে হবে, আমি কালকে আপনাকে সবাইকে দিয়ে দিব। আমার সুন্দর করে সব বানায় রাখছি আমি। ওকে ভাইয়া, স্লাইডের ব্যাপারে গেলে আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আর আপনারা কালকে সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শুক্রবার তো, কালকে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি মানে আমার রেডি, মোটামুটি রেডি, খালি একটু অ্যাড করব খালি। কালকে দিয়ে দিব আপনাদেরকে। ওকে ভাই, ইনশাআল্লাহ। তাইলে সবাইকে আর অসংখ্য কোনো ধন্যবাদ। সমস্যা হলে আমাকে নক দিয়েন, আমি আছি, সমস্যা নাই, সব বলে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর অ্যাজমা সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে আমাকে জানায়েন অবশ্যই। ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস অল। ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু ওকে, আলাইকুম। তাহলে খোদা হাফেজ। দেখা যে কোনো সময় দেখা হয় ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম।